সেই ব্যাপারে আমাদের কেয়ারফুল থাকা উচিত। ওকে, সো লেটস স্টার্ট টুডেস ক্লাস। আজকে হচ্ছে কি আমাদের যে টপিকটার উপর আমরা স্টাডি করব, আমরা লাস্ট ক্লাসে যে টপিকটার সাথে স্টাডি করেছিলাম ওটার সাথে কিছুটা রিলেভেন্ট। লাস্ট ক্লাসে আমরা এলাস্টিসিটি নিয়ে পড়েছিলাম এবং সেখানে দেখেছিলাম যে এলাস্টিসিটি কিভাবে হচ্ছে গিয়ে আমরা প্রাইসিং করার ক্ষেত্রে এলাস্টিসিটিটাকে অ্যাপ্লাই করতে পারি, ইমপ্লিমেন্টেশনে যেতে পারি, সেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে স্টাডি করছিলাম। তো সেখান থেকে আমরা স্টাডি করেছিলাম হচ্ছে প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড, প্রাইস এলাস্টিসিটি অফ সাপ্লাই। এছাড়া ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড আছে, ইনকাম এলাস্টিসিটি অফ সাপ্লাই আছে, ক্রস প্রাইস এলাস্টিসিটি আছে, এরকম অনেক কিছু আছে। আমরা চ্যাপ্টার 5-এ ছিলাম, আমাদের যে রেফারেন্স বইটা আমরা এখন ফলো করছি, আমরা একটু যে আমি দেখাচ্ছি। সো আমরা চ্যাপ্টার 5-এ ছিলাম রেফারেন্স বই, সেখানে আমরা ইলাস্টিসিটি নিয়ে আইডিয়া গুলো নিচ্ছিলাম। তো আমরা দেখেছিলাম হচ্ছে গিয়ে ইলাস্টিসিটি কি ছিল। ইলাস্টিসিটি ছিল যে আপনার হচ্ছে গিয়ে যে হাউ মাচ a variable will change it for a unit changes another variable. So আমরা যখন price elasticity of demand যাচ্ছিলাম, we are trying to find out how much our quantity demand changes for a unit change in price. তো ইলাস্টিসিটিতে আমরা ইউজুয়ালি যেটা করি যে দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা ভেরিয়েবলের কারণে, স্পেশালি যেটা আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, সেটার কারণে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কি পরিবর্তন হচ্ছে সেটাই আমরা বের করার চেষ্টা করি। সো এখানে যেটা ছিল যে ইলাস্টিসিটির পরে টার্মটা হয় হচ্ছে গিয়ে আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর আগের টার্মটা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডে সাইজটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ডিমান্ডটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আমরা এখানে বের করার চেষ্টা করছিলাম যে হাউ মাচ আওয়ার ডিমান্ড চেঞ্জেস ফর চেঞ্জ ইন প্রাইস, প্রাইস লেভেলে একটা হয়তো চেঞ্জেস আসতে পারে, একটা ফ্লাকচুয়েশন আসতে পারে, সেটার জন্য ডিমান্ডে কতখানি পরিবর্তন হবে। তো কিছু ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ডিমান্ড কার্ভ ইজ রিয়েলি এলাস্টিক, অর্থাৎ অল্প একটু প্রাইসের পরিবর্তন হলে আমার হচ্ছে গিয়ে ডিমান্ডের অনেকখানি পরিবর্তন হয়ে গেছে, এরকম একটা ঘটনা ঘটছিল। তো সেটা হচ্ছে গিয়ে সেরকম হলে গিয়ে হচ্ছে গিয়ে আপনার তখন আমরা সেটাকে বলছিলাম হচ্ছে এলাস্টিক। আর কিছু কিছু ক্ষেত্রে দেখছিলাম যে প্রাইসের অনেক পরিবর্তন হলো বা ডিমান্ডে তেমন কোনো পরিবর্তন হচ্ছিল না, সেটাকে আমি ইনএলাস্টিক বলেছিলাম। জাস্ট একটু রিপিটেশনের জন্য যাওয়া। দেন আমরা এখান থেকে ম্যাথস করেছি। ম্যাথ যারা হচ্ছেন ক্লাসটা মিস করে গিয়েছেন তারা ম্যাথস এর একটা আইডিয়া পাবেন। আর আমি একটু বলবো যে যারা ক্লাসটা করছে তাদের কাছে লেকচারটা নিয়ে নেবেন। পেজ নাম্বার 92, ওখানে হচ্ছে ম্যাথের কিছু আইডিয়া দেওয়া আছে, ফর্মুলাটা দেওয়া আছে, ম্যাথসটা নিয়ে একটু আইডিয়া দেওয়া আছে। যেহেতু হচ্ছে গিয়ে আমি আপনার হচ্ছে গিয়ে বেয়া করবো, ওটাকে কি বলে যে যেহেতু ম্যাথ থাকবে পরীক্ষায়, তো আমরা এই ক্ষেত্রে আসলে ম্যাথসটা ফ্রেন্ডসদের কাছ থেকে কালেক্ট করে দিব। এরপরে ছিল হচ্ছে ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড, সরি প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ডের পর আমরা পড়ে আসছি হচ্ছে প্রাইস এলাস্টিসিটি অফ সাপ্লাই। সাপ্লাই চলে গিয়েছিলাম। এইখানে যারা হচ্ছে গিয়ে মনে করেন যে আরো একটু ডিটেল আমি পড়তে চাচ্ছি, আমি বলেছিলাম যে বইয়ে চাইলে আমরা একটু ডিটেল দেখতে পারি কেস গুলো, যে ইউজুয়ালি এলাস্টিসিটির সাথে ডিপেন্ড করে কিভাবে হচ্ছে গিয়ে আমাদের আমরা জয়েনিং এর সময় চেষ্টা করবো যে মাইক্রোফোনটা মিউট করে জয়েন করতে। ওকে, সো যেটা হচ্ছে যে এখানে কতগুলো কেস দেখতে পারবেন ইনফ্যাক্ট, যে সেখানে আমরা দেখবো যে এলাস্টিসিটির সাথে আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্টের প্রাইসিংটা কিভাবে ডিপেন্ড করছে এই জায়গাগুলোতে ছিলাম। পরবর্তীতে একটা লাস্ট ছিল যেটা ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড। অনেক ক্ষেত্রে ইনকামের উপর কিন্তু এলাস্টিসিটি ডিপেন্ড করে, যেটা নিয়ে এখানে স্টাডি করেছে। তো আমরা এটা পড়ে এটা স্কিপ করে গিয়েছি। একই রকম, অর্থাৎ এলাস্টিক এবং ইলাস্টিক যদি আপনার আইডিয়াটা থাকে সেরকমই হবে, যে যখন কিছু কিছু প্রোডাক্ট পাবেন যেটার ইনকাম বাড়লে বা ইনকামের একটু পরিবর্তন হলে আপনি ডিমান্ডের অনেকখানি পরিবর্তন দেখবেন, সেটা হবে এলাস্টিক। আর যেখানে দেখবেন যে কোনো পরিবর্তন হবে না সেটাকে আমরা বলবো ইনএলাস্টিক। আর সাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা ছিল যে সাপ্লাই শুধু আমরা প্রাইস এলাস্টিসিটি অফ সাপ্লাই আমরা শুধুমাত্র এলাস্টিক এবং ইনএলাস্টিক সাপ্লাই কার্ভের কথা বলছিলাম। বিকজ এই ক্ষেত্রে আসলে বাকি ভেরিয়েবল গুলো লাইক নর্মাল গুড আর ইনফেরিয়র গুড এই বিষয়গুলো এখানে কাজ করে না, আমরা এটাতে যাই। নেক্সট আজকে আমরা যেটা দিয়ে স্টাডি করবো, যে চ্যাপ্টারটা জন্য আসলে ওয়েট করছিলাম, লাস্ট ক্লাসে আমি যখন পড়াচ্ছি আমাকে বলছিলেন যে প্রাইসিং নিয়ে এত কিছু, হ্যাঁ প্রাইসিং নিয়ে যেন আমরা অনেক কিছু চিন্তা করি। আজকে দেখবো যে এই যে আমরা যে প্রাইসিং এর কথা বলছি, প্রাইস, হ্যাঁ সরি, ম্যাম একটু ইনকোয়ারি ছিল। হ্যাঁ বলো। ইনকাম বাড়লে ম্যাম ডিমান্ড তো কমে না, ইলাস্টিসিটি কমে?
কোশ্চেনটা ধরতে পারিনি, আবার যদি একটু বলেন আমি ম্যাম, আবার। ইন ইনকাম যদি কমে তাহলে আমার এলাস্টিসিটি হবে, আর ইনকাম বাড়লে ইনএলাস্টিসিটি হবে, তাই তো? এলাস্টিক যদি আপনি, হ্যাঁ আমি একটু যাই ছবিটা দেখিয়ে বলি। ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ডে যদি হয়, জায়গাটা কত সাপ্লাই আসছি। আর একটা টার্ম ছিল যেটা আমি স্কিপ করে গিয়েছিলাম, অর্থাৎ এখান থেকে করে নি, যে ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড। এক্ষেত্রে এলাস্টিক কখন হবে, যে ইনকামের ধরেন আপনার 1% পরিবর্তন হলো কিন্তু ডিমান্ডের পরিবর্তন হয়ে গিয়েছে আপনার 20%। অর্থাৎ আপনার ইনকাম হয়তো 1 টাকা বেড়েছে, আপনি ডিমান্ড বাড়িয়ে ফেলেছেন 20 টাকার উপরে, তখন সেটাকে আমরা বলবো এলাস্টিক। আর ইনএলাস্টিক হচ্ছে ইনকাম আপনার আহ, পরিবর্তন যাই হোক না কেন ডিমান্ডে তেমন কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আমরা ইনএলাস্টিক বলি। সো ইউজুয়ালি যেটা হয় যে যেগুলা ইনফেরিয়র গুড, মনে থাকলে মনে আছে কিনা, আমরা ডিমান্ড চ্যাপ্টারে পড়েছিলাম যে ইনফেরিয়র গুড গুলো ছিল যে ইনকামের সাথে ইনকাম বাড়লে এদের ডিমান্ড হচ্ছে কমে যায়, আর ইনকাম কমলে এদের ডিমান্ড বেড়ে যায়। ইনফেরিয়র গুডের ক্ষেত্রে আমরা সাধারণত ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ দেখবো, ইনকাম ইনএলাস্টিক ডিমান্ড কার্ভ পাবো। আর যদি নর্মাল গুড দেখি, যেগুলো আমরা লাক্সারি প্রোডাক্ট বলছিলাম, সেগুলোর ক্ষেত্রে আমরা এলাস্টিক ডিমান্ড কার্ভটা পাবো। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? জি ম্যাম। আপনি বলতে পারেন যে ম্যাডাম আমি ডিমান্ড সাপ্লাই বুঝলাম, ইলাস্টিসিটির ক্ষেত্রে যেহেতু এটা প্রাইসিং এর সাথে আমার চাহিদা এবং যোগান দুটোই খুব রিলেভেন্ট, আমি ইনকামটা কখন আসলে ইউজ করব? ইনকামটা আমরা ইউজ করি স্পেশালি হচ্ছে কি আমাদের যখন হচ্ছে গিয়ে স্যালারি ইমপ্লিমেন্টেশন করতে যাই। ধরেন আপনি এখন একটা কোম্পানির এইচআর হেড, এখন আপনার হচ্ছে রিক্রুটমেন্টে যাবেন, আপনার একটা স্যালারি অফার করতে হবে। এখন আপনি বাজারের প্রোডাক্টের দাম জানেন এবং আপনি সেই অনুযায়ী একটা স্যালারি অফার করবেন, তখন আপনাকে বুঝতে হবে যে ওর কোন প্রোডাক্টের ক্ষেত্রে ডিমান্ড হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি ইনকামটা, আমি তাকে স্যালারি যা দেবো সেই অনুযায়ী তো সে তো আসলে আমার এখানে জয়েন করবে কি করবে না সেটা তো আমরা ফাইন্ড আউট করবো। এখন যদি হচ্ছে গিয়ে আপনি দেখতে পেলেন যে ওনার ডিমান্ড, যে আপনি সে একদম এন্ট্রি লেভেলে জব করছে এবং তার ডিমান্ড কিন্তু তখন ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে থাকবে। সো দেখা গেল যে আপনি যদি তাকে লেটস সে 25,000 টাকা স্যালারি অফার করছেন, সেক্ষেত্রেও তার ইনফেরিয়র গুডস এর ডিমান্ড যেমন হবে, আপনি 40,000 টাকা কিন্তু আপনি তাকে স্যালারি অফার করলে তার কিন্তু ইনফেরিয়র গুডস এর ডিমান্ড তেমন কোনো চেঞ্জেস হয় না। কারণ রাইস বলেন, একদম মোটা চাল বা একদম বেসিক একটা ঘরে এসে থাকে, সেগুলোর কিন্তু ডিমান্ড আমরা খুব সহজে পরিবর্তন করি না। বাট যদি আপনি তাকে, লেটস আপনি বললেন যে আমি 25,000 টাকা স্যালারি দিব, যে নেগোসিয়েশন গুলো এইভাবে চিন্তা করো ওনারা, কিন্তু তোমাকে আমি ওয়ান ওয়ে ট্রান্সপোর্ট দেবো। এটাকে আমরা বলি ফ্রিঞ্জ বেনিফিট, কিন্তু ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ডে চিন্তা করে। এখন যে পার্সনটাকে আপনি, যে যাকে এমপ্লয়ি, আপনি যাকে স্যালারি আপনি নেগোশিয়েট করছেন, এলাস্টিসিটি চিন্তা করে দেখেন, এই ক্ষেত্রে আপনি তাকে কিন্তু কোনো বেসিক নিবেন, এটা একটা লাক্সারি, যেটা আপনি একটা ওয়ান ওয়ে ট্রান্সপোর্ট দেবেন, ধরেন কোস্টারে করে আনবেন। এখন আপনি ওয়ান ওয়ে দিতে চাচ্ছেন, বোথ ওয়েও না। এখানে কিন্তু আপনার কোম্পানির বেনিফিট আছে, আপনি একটা বড় কোস্টার আছে, যে কোস্টারে ধরেন আপনি ম্যানকম যারা আছে তাদেরকে আপনি কোস্টারে করে নিয়ে আসেন, পেছনের দিকে অনেকগুলো সিট ফাঁকা থাকে, তো আপনি চাইলেই কিছু এমপ্লয়ি সেখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আপনি কিন্তু ফ্রির উপর দিয়ে নিয়ে আসছেন, কিন্তু যে ওয়ার্কার সে চিন্তা করছে 25,000 টাকা স্যালারিতে আমি মান্থলি চলতে পারবো না, কিন্তু আমাকে ট্রান্সপোর্ট দিচ্ছে। বুঝতে পারছেন? ইনকামের একটু পরিবর্তনের কারণে ডিমান্ডের অনেকখানি পরিবর্তন হয়ে যাবে এখানে। কারণটা কি? কারণ আপনি যখন দেখবেন যে আমাকে একটা ট্রান্সপোর্ট দিচ্ছে, আপনি কিন্তু দেখেন, আমি নিজেও চিন্তা করছিলাম এই সিচুয়েশনে, ট্রান্সপোর্ট যখন দিচ্ছে তখন কিন্তু আমরা কনভেনিয়েন্ট চিন্তা করছি, "ও, আমাকে তো কষ্ট করতে হচ্ছে না।" বাট ট্রান্সপোর্ট ইজ এ লাক্সারি গুড, মানে কাইন্ড অফ আমি তো বাসেই যেতে পারি, আমার তো এসি কোস্টারে করে যাওয়ার দরকার নেই। আমি ওইভাবে তখন চিন্তা করবো। সো দেখা যায় যে ইনকাম এলাস্টিসিটি অফ ডিমান্ড ইউজুয়ালি এই স্যালারি স্ট্রাকচার যখন আমরা মেক করতে চাই, এই ক্ষেত্রে আমরা সাধারণত এটা ইউজ করে থাকি। কি আর কিছু বলবো? আর কিছু বুঝতে চান? So, আজকে আমরা যে চ্যাপ্টারে যাবো, ইটস আমার চ্যাপ্টার, এটা হচ্ছে চ্যাপ্টার 6 আমাদের রেফারেন্স বইয়ের। এখানে আমরা পড়বো যে ডিমান্ড সাপ্লাইয়ের উপরে কিভাবে গভর্নমেন্ট পলিসি ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, অর্থাৎ আমরা দেখবো যে মার্কেটে ডিমান্ড সাপ্লাই ঠিকই আছে, কিন্তু তারপরেও আমরা এখানে গভর্নমেন্ট পলিসি কিভাবে ইম্প্যাক্ট ফেলে সেটাই দেখবো। মোদ্দা কথা, আমরা অনেক সময় দেখি না যে গভর্নমেন্ট প্রাইস কন্ট্রোল করে, যেটাকে আমরা বলি প্রাইস সিলিং বা প্রাইস ফ্লোর।
অত কিছু না বুঝলে বুঝবেন যে এটা মিনিমাম প্রাইস রেঞ্জ বা ম্যাক্সিমাম প্রাইস রেঞ্জ বেঁধে দেয় গভর্নমেন্ট। এরকম সিচুয়েশনে আমরা হচ্ছে গিয়ে কি করে থাকি, অর্থাৎ এই ক্ষেত্রে মার্কেটের উপরে ইম্প্যাক্টটা কেমন পড়ে, এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমরা বোঝার চেষ্টা করবো এই চ্যাপ্টারে। সো এখানে আমাদের যেটা হবে, প্রশ্নগুলো এরকমই হবে যে হাউ, ধরেন আমি যদি প্রাইস সিলিং থেকে প্রশ্ন করি, তো প্রশ্নটা এরকমই হবে যে ইফ গভর্নমেন্ট ইম্পোজ প্রাইস সিলিং, হোয়াট ইট হ্যাজ ইম্প্যাক্ট অন দ্য মার্কেট আউটকাম। মানে টাইটেল গুলো সাধারণত আমাদের কোশ্চেন গুলো প্যাটার্নটা বলে দেয়। তো সো আমরা এটা হচ্ছে গিয়ে দেখবো যে প্রাইস সিলিং আর প্রাইস ফ্লোর এটা কিভাবে করে। প্রাইস সিলিং এবং প্রাইস ফ্লোর এটা বোঝার পরে, অর্থাৎ মিনিমাম প্রাইস রেঞ্জ ম্যাক্সিমাম প্রাইস রেঞ্জ এটা দেখবো। দেখার পরে আমরা হচ্ছে কি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখবো, হ্যাঁ, যেখানে হচ্ছে গ্যাস পাম্প, যেটাতে ছিল যে গ্যাস পাম্প ইউএস এর একটা এক্সাম্পল, ওপেক ইন্ট্রোডিউস করার পর ওরা গ্যাস পাম্পে কি করে গ্যাসোলিনের প্রাইসটাকে প্রাইস সিলিং করে দিয়েছিল, আপার লিমিট একটা প্রাইস, এবং সেইখানে কিভাবে ওরা ওদের ডিমান্ড সাপ্লাইটাকে হচ্ছে গিয়ে মেনটেন করেছে, এবং সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে মার্কেটে কোয়ান্টিটি ডিমান্ড কিভাবে ভাবে ফল করেছে। বা মেইন কথা হচ্ছে কি, যখন অনেক বেশি প্রোডাক্টের দাম বেড়ে যায় কিন্তু আমরা মানে কনজিউমাররা সেটা কিনতে চাচ্ছে, সেই ক্ষেত্রে কিভাবে দামটাকে কন্ট্রোল করতে, একটা নির্দিষ্ট দাম ঠিক করার ফলে দেখা যায় যে কনজিউমাররা ওর থেকে বেশি আর ডিমান্ড করে না। এই যেরকমটা সিচুয়েশন কিভাবে আমরা অ্যারাইজ করি সেটা সম্পর্কে জানাই আজকের ক্লাসে, অনেকগুলো ছবি আঁকতে হবে। এরপরে চলে যাব হচ্ছে গিয়ে আমরা একটু লং রানে দেখবো, অর্থাৎ লং পিরিয়ড অফ টাইম যেখানে আমার রিসোর্স যে কোনো পরিমাণে আমি হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে পারবো। তো এটা হয়তো এখানে অতটা আমি যাব না, রেন্ট কন্ট্রোল যেটা জাস্ট একটু আইডিয়া দেবো। এখানে এখানে আমরা দেখবো যে আপনার সেক্ষেত্রে প্রাইস সিলিংটা আমরা দেখবো যে নিচের দিকে, অর্থাৎ লোয়ার প্রাইসটা ইকুইলিব্রিয়ামের থেকে নিচের দিকে একটা প্রাইস দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কিভাবে, যে প্রাইস ফ্লোর যেটাকে আমরা বলছি, মার্কেট উইথ দ্য প্রাইস ফ্লোর, সেখানে গভর্নমেন্ট কিভাবে কন্ট্রোল করে সেটা, অর্থাৎ মিনিমাম ওয়েজ দিয়ে কিভাবে লেবারদেরকে ধরে রাখা যায়, মিনিমাম ওয়েজ দিয়ে কিভাবে লেবারদের ধরে রাখা যায়, লেবারের মানে এটা আবার লেবার মার্কেটের ক্ষেত্রে কাজের প্রাইস ফ্লোরের বিষয়টা। তো এটা মোটামুটি আমরা হচ্ছে কি এখানে এই চ্যাপ্টার স্টাডি। তো মেইন কথা, প্রাইসিংটাতে এতদিন করছিলাম হচ্ছে কি ইন্ডিভিজুয়াল কি পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমি দাম বেড়ে গেল সেখানে দাম আমি কমে জানাবো, এলাস্টিসিটি দিয়েও যখন চিন্তা করলাম, দেখেন ইন্ডিভিজুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে পড়ছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে গভর্নমেন্ট পলিসিটা কিভাবে এখানে কাজ করে। তো প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল অন প্রাইস। তো কন্ট্রোল অন প্রাইসের ক্ষেত্রে আপনাকে দুইটা টপিক, মানে দুইটা টপিক বুঝে রাখতে হবে। একটা হচ্ছে প্রাইস সিলিং, আর একটাকে আমরা বলছি প্রাইস ফ্লো। আচ্ছা, সিলিং তো বুঝতেই পারছি, যেখানে সিল করে দিচ্ছি এরকম একটা বোঝাচ্ছি, বা অনেক ক্ষেত্রে আমরা সিলিং ছোটবেলায় আমি বুঝতাম যে ওই গ্রামে গেলে এখনো দেখবেন, বা টিনের যে বাড়িগুলো হয় সেখানে টিনের নিচে একটা সাপোর্ট দেওয়া থাকে, অর্থাৎ টিন যাতে খুব বেশি হিটটা বাইরে থেকে না আসতে পারে, তো এটাকে আমরা বলতাম সিলিং। এখানেও কাইন্ড অফ এরকম যে একটা সাপোর্টের মতো থাকে, সেটাকে আমরা সিল করে দিচ্ছি, সেটাকে আমরা বলছি এখানে প্রাইস সিলিং। তো প্রাইস সিলিং বলছে কি, যে a legal maximum on the price level at which a good can be sold। অর্থাৎ একটা লিগেল ম্যাক্সিমাম লেভেল গভর্নমেন্ট আপনাকে ডিসাইড করে দেবে। ডেফিনেটলি ইট উইল বি ডিসাইডেড বাই গভর্নমেন্ট অর এনি লিগেল অথরিটি, হ্যাঁ। সো দ্যাট উইল বি কল প্রাইস সিলিং। সো এটাকে আমরা বলি হচ্ছে কি, এটা একটা লেজিসলেটিভ ম্যাক্সিমাম প্রাইস, অর্থাৎ এটা কিন্তু আপনার মানে এমন না যে আমি বললাম প্রাইস, ফর এক্সাম্পল আমি বললাম যে দ্য প্রাইস অফ রাইস, প্রাইস সিলিং করে দিলাম যে রাইসের প্রাইস হবে 65 টাকা পার কিলো। আমি বললে কিন্তু এটা প্রাইস সিলিং হবে না। বাট এটা যদি আমাদের সাপোজ ফাইন্যান্স মিনিস্ট্রি সেখান থেকে একটা বা ট্রেড মিনিস্ট্রি থেকে সেখানে একটা মার্কেট সার্ভে করে বলে যে হ্যাঁ 65 টাকা পার কিলো সিলিং করা গেলে, তখন এটা সর্বোচ্চ দাম, অর্থাৎ 65 টাকার উপরে আপনি এর থেকে বেশি দামে সেল করতে পারেন। দ্যাটস কল প্রাইস সিলিং। প্রাইস ফ্লোর কি, এটার অপোজিটটা, দ্যাট মিনস দ্য লিগ্যাল মিনিমাম অফ দ্য প্রাইস অফ এ প্রোডাক্ট অ্যাট হুইচ এ গুড ক্যান বি সোল্ড। অর্থাৎ সর্বনিম্ন দাম, এর নিচেও আবার আপনি সেল করতে পারবেন না। এইটারও বিষয় আছে, আপনি বলতে পারেন যে প্রাইস ফ্লোর মনে হয় আমরা ইউজ করি, বাট আমরা দেখবো। সো প্রাইস ফ্লোর এটা হচ্ছে কি, যেটা লিগেল মিনিমাম একটা প্রাইস রেঞ্জ আপনাকে ঠিক করে দিবে, যেখানে হচ্ছে গিয়ে আপনি আপনার
থেকে নিচের দামে আপনি সেল করতে পারেন। যেমন আজকে আপনারা কি শুনেছেন কিনা নব ইয়ার যে আজকে থেকে শাটডাউন, মানে আর কোনো অপারেশন হবে না ওদের। আমরা যে লাস্ট ক্লাসে কথা বলছিলাম, অনেক লাস্ট ক্লাস 2-3টা ক্লাস আগে আমার মনে পড়ে নব ইয়ার নিয়ে অনেক এক্সাম্পল দিয়েছে। এটা কি কেউ জানেন? জি ম্যাম, আমি একটা হ্যাঁ ম্যাম, নিউজ দেখছি। রিজনটা কি নিউজ জানেন? দেখেছি। আপনারা যেহেতু একটু সিনিয়র স্টুডেন্ট এবং আমরা যথেষ্ট আইডিয়া নিয়েছি বিষয়গুলো নিয়ে, কি মনে হচ্ছে নব ইয়ার কেন শাটডাউন করতে বাধ্য হলো? কি মনে হচ্ছে এক্ষেত্রে? ম্যাম, ম্যাম, ওরা হচ্ছে ওদের কম্পিটিটরের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। হুম। আচ্ছা, এটুকুই মনে হচ্ছে কম্পিটিটর কি কি তাল মিলিয়ে চলতে পারছে না? আপনার কি মনে হচ্ছে না কম্পিটিটর দাম কমায় দিচ্ছে প্রোডাক্টের? জি ম্যাম, কম্পিটিটর দাম কমায় দিচ্ছে যার কারণে সব কাস্টমার তারা পেয়ে যাচ্ছে, নবই আর পাচ্ছে না। জি। এই জায়গাটাতে যেটা হয়েছে, এটা ওরা করেছে প্রাইস ফ্লোরটা যেহেতু নাই, সেই কারণে নভোয়ারকে মার্কেট আউট করার জন্য এখানে যেটা হয়েছে যে এর যে কম্পিটিটর আছে তারা হয়তো প্রোডাকশন কস্টের থেকেও, আমরা ক্লাসে এটাই এক্সাম্পল দিয়েছিলাম যে প্রোডাকশন কস্টের থেকেও কম প্রাইসে প্রোডাক্ট অফার করছে। সো কম, যখন প্রোডাকশন কস্টের নিচে তো আসলে আমরা একটা প্রোডাক্ট সেল করতে পারি না। তো প্রোডাকশন কস্টের নিচে যদি আমরা একটা প্রোডাক্ট সেল করা শুরু করি, আমার কম্পিটিটররা সেল করা শুরু করে, তখন কি হবে? আমার প্রোডাক্টটা আনসোল্ড থাকবে। তো এইভাবে নভোয়ার লং টাইমের জন্য কিন্তু তার প্রোডাক্ট সেল করতে পারছে এবং তাদের সেলিং বেশ হচ্ছে গিয়ে ফল করছিল। যেমন তাদের ওয়ান অফ দ্য রিজন বলছে তারা বড় এয়ারক্রাফট নিয়ে আসতে পারেনি। বড় এয়ারক্রাফট নিয়ে আসার জন্য যে পরিমাণ ইনভেস্টর দরকার, সেই ইনভেস্টররা হয়তো কম্পিটিটররা নিয়ে গেছে, বা হচ্ছে গিয়ে আপনার তাদের কিছু রুটে ধরেন যে যতগুলো রুটে তারা যদি তাদের অপারেশন বাড়াতে চায়, রুটে অপারেশন বাড়াতে মানে যে কোনো একটা রুট, লাইক ঢাকা কক্সবাজার, ঢাকা চিটাগং, এরকম একটা রুটে যদি তারা তাদের ফ্লাইট, নাম্বার অফ ফ্লাইট বাড়াতে চায়, সেই ক্ষেত্রে ওদের আসলে যে পরিমাণ এয়ারক্রাফট দরকার ছিল, দেখা যাচ্ছে তারা এই রুট পারমিট পাচ্ছে না, বাট কম্পিটিটররা পেয়ে যাচ্ছে। এটার কারণে যেটা হচ্ছিল যে আপনার তারা সেল করতে পারছে না। এখন যখন প্রোডাকশন কস্টের নিচে নেমে যায়, অ্যাজ ইউজুয়ালি সাপ্লায়াররা সেই দামে প্রোডাক্টটা সেল করে না। তো এইভাবে করে 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 আস্তে আস্তে নভোয়া মার্কেটে আউট হয়ে গেল। এখন গভর্নমেন্ট যদি এখানে একটা লিগেল একটা অব্লিগেশন থাকতো যে লেটস সে তুমি এই দামের নিচে অর্থাৎ প্রাইস ফ্লোর করে দিত, যে এর থেকে আবার কম দামে তুমি প্রোডাক্ট সেল করতে পারবা না, বা একটা রুটে একটা স্পেসিফিক এয়ারলাইন এই কয়টার বেশি প্লেন চালাতে পারবে না, এরকম যদি হচ্ছে গিয়ে গভর্নমেন্ট থেকে একটা রেস্ট্রিকশন থাকতো, এই যে এটাকে আমরা বলছি প্রাইস ফ্লোর, এগুলো করলে কিন্তু দেখা যেত যে এই মার্কেটটা যথেষ্ট স্মুথ হতো। তো আমরা অনেক ক্ষেত্রে হয়তো ভাববো যে শুধু প্রাইস সিলিংটাই মেবি আমরা ইউজ করে থাকি, তা না। প্রাইস সিলিং, প্রাইস ফ্লোর দুটোই আমরা হচ্ছে কি ইউজ করি। আচ্ছা, এখন আমি একটু রিকোয়েস্ট করবো এই ছবিটা আঁকতে। একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটা একটু আঁকতে হবে, হ্যাঁ? এই মার্কেট উইথ প্রাইস সিলিং, খুবই সহজ ছবি। এখানে আমরা ইকুইলিব্রিয়াম, আমি আঁকবো পরে, মানে আগে একটু এঁকে নেন, তারপরে হচ্ছে কি আমি এটা মার্ক করে করে দেখাবো। তো এই জায়গাটা একটু আমি 2 মিনিট সময় দিচ্ছি, ছবিটা আঁকবেন। এখানে কোয়ান্টিটি অফ আইসক্রিম কোন, আমরা আইসক্রিম দিয়ে এক্সাম্পল দেবো না, সো জাস্ট কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস এভাবে লিখবেন। এই কোয়ান্টিটি আর ওয়াই এক্সেস এ লিখবেন প্রাইস। আমরা এইভাবে করবো জিনিসটা, মানে স্পেসিফিক কোনো প্রোডাক্ট দিয়ে করবো না। ওকে, আই ফিল লাইক আমরা ছবিটা এঁকে ফেলেছি।
এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রাইস সিলিং এর হচ্ছে গিয়ে দুই ধরনের আমরা মনে হচ্ছে যে প্রাইস সিলিং দেখতে পাচ্ছি। এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে বাইন্ডিং আর একটাকে বলছে নট বাইন্ডিং। আচ্ছা, বাইন্ডিং নট বাইন্ডিং বলতে বোঝাচ্ছে যেখানে হচ্ছে প্রাইস সিলিং এমন জায়গায় করছি যেখানে আমরা আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে উপরের দিকে চলে যাচ্ছে, সেটাকে আমরা নট বাইন্ডিং বলছি। আর যখন হচ্ছে গিয়ে আমার ইকুইলিব্রিয়ামের লোয়ারে একটা আমরা প্রাইস হচ্ছে গিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তখন আমরা এটাকে বলছিলাম হচ্ছে বাইন্ডিং অবস্থা, হ্যাঁ, অর্থাৎ বদ্ধ অবস্থা। আর এটাকে বদ্ধ না, হ্যাঁ, এরকম বোঝাচ্ছে। তো শুরুতে আগে আমরা একটু ক্লিয়ার করার জন্য আমি আর একবার একটু ওই যে বলছিলাম যে আমিও ড্র করবো, তো আমি হচ্ছে গিয়ে আবার একটু ক্লিয়ার করার জন্য আমরা যাই, যদি ভুলে না যাই। তার আমাদের কি ছিল যে আমরা সাধারণত এই কয়েকটা চ্যাপ্টার ধরে আমরা এই জিনিসগুলো হচ্ছে গিয়ে প্রচুর ডিটেল আলোচনা করি। সেটা হচ্ছে আমরা মানে এরকম এক্সিস নেই, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। সেখানে দেখা যায় যে আমরা এক্স এক্সিস বরাবর হচ্ছে কোয়ান্টিটি নিই, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আপনার প্রাইসটা নিই। পরবর্তীতে দেখা গিয়েছে যে ডিমান্ড কার্ভটা কেমন ছিল, যে ডিমান্ড কার্ভটা ছিল এরকম হচ্ছে কি ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। আর আমি ডিমান্ড কার্ভটাকে ব্লু কালার দিয়ে আঁকছি আর সাপ্লাই কার্ভটাকে রেড কালার দিয়ে আঁকছি। সাপ্লাই কার্ভটা হচ্ছে একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ। সো ডিমান্ডটা হচ্ছে গিয়ে সাপ্লাই কার্ভটা হচ্ছে আমার একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ ছিল। আমি জাস্ট এস দিয়ে রাখলাম যে দেখেন আমার স্পেস খুব কম। আর ডিমান্ড কার্ভটা ছিল হচ্ছে একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। এবং এখানে যেটা হয় যে আর এক্স এক্সিসে আমরা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি, ওয়াই এক্সিসে হচ্ছে আমরা প্রাইসটাকে দেখাই। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ পরস্পরকে একটা স্পেসিফিক পয়েন্টে সবসময় পাস করে যাচ্ছিল। একটা পয়েন্টেই শুধু আপনি দেখতে পাবেন যে তারা সমান আসে, সেই পয়েন্টটাকে আমরা বলছিলাম হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট। যেমন এখানে আমরা একটা স্পেসিফিক পয়েন্ট পাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি এই যে ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভটা ড্র করলাম, তারা একজন আরেকজনকে পাস করে দিচ্ছে। এই পয়েন্টের আমরা একটা নামও দিলাম, এই পয়েন্টের আমরা নাম দিলাম হচ্ছে ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যেখানে ডিমান্ড এবং সাপ্লাই সমান হয় সেখান থেকে একটা নাম দিলাম হচ্ছে ইকুইলিব্রিয়াম, এবং এটাকে মেনশন করলাম হচ্ছে কি ই দিয়ে। এখন আসেন এই ডিমান্ড এবং সাপ্লাই কার্ভে যেটা হচ্ছিল যে এই যে ইকুইলিব্রিয়ামটা পাচ্ছিলাম সেখান থেকে আমরা ইউজুয়ালি মার্কেটে অপারেশন করেছি। এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে আমরা যে কোয়ান্টিটি পাই সেই কোয়ান্টিটিটাতে আমরা মার্কেট অপারেশনটা করে থাকি। সো এই মার্কেটটাতে যেটা হলো যে আমরা এই মার্কেটটাতে যেটা হলো যে আপনার হচ্ছে গিয়ে এই যে আমরা একটা স্পেসিফিক কোয়ান্টিটি পেলাম। ধরেন আমরা এই কোয়ান্টিটিটাকে ধরেও নিলাম, ধরেন লেটস সে 50, ধরেন 200 ধরে নিলাম। সেটা 200 ধরে নিলাম, এটাই হচ্ছে এই মার্কেটের ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা বলতে বোঝায় যে ওই কোয়ান্টিটিতে হচ্ছে ডিমান্ডও যতখানি সাপ্লাই ততখানি, ডিমান্ড সাপ্লাই সমান। এবং সেই ইকুইলিব্রিয়াম থেকে আবার আমরা যেটা হয় যে আমরা একটা ইকুইলিব্রিয়াম প্রাইসও পাই, সেই প্রাইসে আসলে প্রোডাক্টটা মার্কেটে সেল হয়। তো ওই প্রাইসে সাপ্লাইও যায়, ডিমান্ডও। অর্থাৎ এখানে ধর আমরা ধরলাম প্রাইস হচ্ছে $10, সো $10 ঠিক এই মার্কেটে 200 ইউনিটস প্রোডাক্ট সাপ্লাই হবে এবং ঠিক 200 ইউনিটস অফ প্রোডাক্ট ডিমান্ডও থাকবে। অর্থাৎ দেয়ার উইল বি নো শর্টেজ অর দেয়ার উইল বি নো সারপ্লাস, অর্থাৎ অতিরিক্ত কোনো প্রোডাক্টও চলে আসবে না, অর্থাৎ সেখানে সারপ্লাস অর্থাৎ প্রোডাক্ট নষ্ট হবে না, আবার শর্টেজও না, অর্থাৎ প্রোডাক্ট আপনি চাচ্ছেন বাট মার্কেটে পাচ্ছেন না, এরকম সিচুয়েশনও অ্যারাইজ হবে না। তো এটা ছিল ইকুইলিব্রিয়াম, যেটা আমরা চ্যাপ্টার 4-এ একদম শেষের দিকে পড়েছিলাম ডিমান্ড সাপ্লাই বোঝার পরে। এখন আমরা দেখবো যে একটা প্রাইস সিলিং, অর্থাৎ সিলিংটা বলতে বোঝালাম যে যখন লিগ্যাল ম্যাক্সিমাম একটা প্রাইস আমাদের গভর্নমেন্ট ডিসাইড করে দেয়, দ্যাটস কল্ড প্রাইস সিলিং। এখন আমরা দেখবো যে there is a price ceiling but it's above on the equilibrium price, so what happen in that cases? So here আমরা আমাদের একটা স্যাম্পল প্রোডাক্ট নিয়েছি, আইসক্রিম। So for ice cream, this is the demand curve, this blue one, and this one is the supply curve. So from here we find out the equilibrium, that is the GG point. When the supply and demand curve passes to each other, from there we find out the equilibrium price is $3 and equilibrium quantity is 100. That means এই $3 সাপ্লাই এবং ডিমান্ড দুটার সমান, এটা হচ্ছে 100 ইউনিটস প্রোডাক্ট এইভাবে। এখন গভর্নমেন্ট কি করলো, গভর্নমেন্ট একটা প্রাইস সিল করলো এবং সেটা আপার আপার পোর্শনে প্রাইস সিলটা করলো, অর্থাৎ প্রাইসটা $3 থেকে একটু উপরে $4 সেই প্রাইসটা সে সিল করে দেবে। $4 প্রাইসে সেল করে দিলে দেখা গেল যে এটা কিন্তু ইকুইলিব্রিয়ামের উপরে কোনো ইম্প্যাক্ট ফেলছে না।
কেন ইম্প্যাক্ট ফেলছে না? কারণ ইকুইলিব্রিয়াম কি, যে যেখানে ডিমান্ড সাপ্লাই সমান হবে। তো যেহেতু প্রাইস সেল $4 করা, মানে উপরে সর্বোচ্চ আপনি দাম রাখতে পারবেন হচ্ছে লিগেলি $4, এর উপরে না। সেই কারণে যেটা হচ্ছে যে আপনি যদি অতিরিক্ত $3 জায়গায় $4 দাম রাখেন, তখন যেটা হবে যে আপনার কাস্টমাররা তো জানে যে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে কত, আপনার $3, এবং $3 সাপ্লাই কিন্তু ঠিক আছে, তো আমি কিন্তু $3, তার $4 কিনতে হবে, আমরা $3 কিনবো, ইকুইলিব্রিয়াম সেটা। সো ফোর্সফুলি কিন্তু আমি ইকুইলিব্রিয়ামে ফিরে আসবো, এবং সাপ্লায়াররাও দেখবো যে $4 দাম করলে যেহেতু $3 আমার সাপ্লাই পুরোপুরি শেষ হয়েছে, যে আমি নিয়ে আসছিলাম, মানুষজন কিনতে যাচ্ছে, তো আমরা কিন্তু আবার ব্যাক টু দ্য ইকুইলিব্রিয়াম এরকম সিচুয়েশনে চলে আসবো। অর্থাৎ দেখেন আমরা কিন্তু অতিরিক্ত প্রাইসে প্রোডাক্টটা কিনবো না। অর্থাৎ এই প্রাইস সিলিংটা করার ক্ষেত্রে নট বাইন্ডিং, অর্থাৎ আমার ইকুইলিব্রিয়ামটাকে এক জায়গায় বাইন্ড করে রাখছে না, বা আমার ইকুইলিব্রিয়ামের উপর ইম্প্যাক্ট করছে না, এরকম একটা সিচুয়েশন আমরা এখানে দেখবো। বাট এখন দেখবো ইফ দ্য প্রাইস সিলিং ইজ লোয়ার দেন দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস। এখন যদি লোয়ার হয়ে যায়, লোয়ারের ক্ষেত্রে যেটা হবে, আচ্ছা আবারও বলি, যাদের কাছে কনফিউশন মনে হচ্ছে সেজন্য বলি, প্রাইস সিলিং হচ্ছে একটা নির্দিষ্ট দাম ঠিক করে দেওয়া, সর্বোচ্চ দাম। সেটা যদি ইকুইলিব্রিয়ামের উপরের দিকে একটা প্রাইস লেভেল হয়, সেক্ষেত্রে সাধারণত এটা ইম্প্যাক্ট করে না। কারণটা কি? কারণ ধরেন প্রাইস সিলিং এর প্রাইসে যদি, এই যে $4 যদি একটা সাপ্লায়ার প্রোডাক্ট সেল করতে চাইতো, তাহলে দেখেন কি অবস্থা দাঁড়ায়, সেটাও দেখাচ্ছে। $4 যদি একটা প্রোডাক্ট সেল করতে চাইতো, তাহলে $4 আমি দেখতে পাচ্ছি এই যে দেখেন সাপ্লাই কার্ভে পাস করছে এই পয়েন্টে। তো এটা কিন্তু 100-র উপরে আমি ডিমান্ড কোয়ান্টিটি দেখতে পাচ্ছি। আর এই প্রাইসে, অর্থাৎ $4 প্রাইসে ডিমান্ড কার্ভকে পাস করে আসছে যে পয়েন্ট থেকে, সেখান থেকে আমি পেলাম হচ্ছে ডিমান্ড এতখানি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যদি দাম আমি ওইটাই ডিসাইড করি, তাহলে $4 সেল করতে চাই, তাহলে আমার ধরেন সাপ্লাই আমি দিচ্ছি 150, আর আমি ডিমান্ড করছি ধরেন 75। যেহেতু দাম বেড়ে গেছে $4, আমি $3 100টা প্রোডাক্ট কিনতাম, $4 আমি 75। কিন্তু অ্যাজ এ সাপ্লায়ার আপনি $3 100টা প্রোডাক্ট সেল করতে, $4 আপনি আরো একটু বেশি প্রোডাক্ট সেল করতে চান, 150টা। তাহলে মাঝখান দিয়ে দেখেন তো দের ইজ এ ডিফারেন্স না, যে এই যে একটা ফাঁকা হয়ে গেল না, এই যে মানুষ কিনবে 75 ইউনিট, কিন্তু আপনি নিয়ে আসছেন হচ্ছে 150 ইউনিট, তাহলে কি হচ্ছে, আরো 150 ইউনিট প্রোডাক্ট কি নষ্ট হয়ে যাবে না? ঘটনাটা বুঝতে পারছেন? আপনার ডিমান্ড, আপনি যদি চার জি ডলারে ম্যাম। সেল করেন, সর্বোচ্চ দাম আপনি $4 ধরে, $4 সেল করলে যেটা হচ্ছে, আপনার কিন্তু প্রোডাক্ট অতিরিক্ত থেকে যাচ্ছে, যে 150 প্রোডাক্ট অতিরিক্ত থেকে যাচ্ছে, যে প্রোডাক্টটা নষ্ট হবে। ইউজুয়ালি সাপ্লায়াররা প্রোডাক্ট নষ্ট করতে চায় না, মানে সারপ্লাস যেটা, সেই সিচুয়েশনে যেতে চায় না। এবং ও তো আগে থেকে ইকুইলিব্রিয়াম বের করেছিল, যে ইকুইলিব্রিয়ামে ঠিক সে যতটুকু প্রোডাক্ট আনছে সেখানে তার প্রফিটও হচ্ছে, এবং সেই ইকুইলিব্রিয়ামে সে মার্কেটটাতে সুন্দর করে অপারেট করতে পারছে, সো ইকুইলিব্রিয়ামের বাহিরে যাবে না, এটাই বোঝাতে চাচ্ছিলাম। প্রাইস সিলিং এ যদি আমার ইকুইলিব্রিয়ামের উপরে একটা প্রাইস দিই, সেক্ষেত্রে ইট ডাজন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট, এবং এটাকে আমরা বলি নট বাইন্ডিং একটা জায়গা, অর্থাৎ এখানে বাইন্ড করে থাকে না, অর্থাৎ ইকুইলিব্রিয়ামের উপরেই ইকুইলিব্রিয়ামে প্রোডাক্টটা সেল হয়। এই কথাটাই দেখবেন যে এখানে সুন্দরভাবে বলা আছে, এখানে পাবেন। নেক্সট আসি, নাও দেয়ার ইজ এ সিচুয়েশন ওয়্যার, খুবই প্যাথেটিক অবস্থা, যেখানে আমরা দেখতে পাচ্ছি নাও দা equilibrium price is lower, the price ceiling is lower than the equilibrium price. এখন আমরা প্রাইসটাকে সিল করে দিচ্ছি ইকুইলিব্রিয়ামের নিচের একটা, ইকুইলিব্রিয়ামেরও নিচের একটা জায়গা, হ্যাঁ, ইকুইলিব্রিয়ামের নিচে একটা প্রাইসে আমি এটাকে সিল করে দিলাম। সো এখন আমার ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল $3, সেখান থেকে আমরা প্রাইস সেল করে এটাকে আনলাম হচ্ছে $2। গভর্নমেন্ট এটা ডিসাইড, অর্থাৎ সর্বনিম্ন যে দামে তুমি সেল, মানে সর্বোচ্চ যে দামে সেল করতে পারবে সেটাই হচ্ছে $2। তাহলে আগে একটু বুঝে নিই, সর্বোচ্চ আমি $2 দামে সেল করতে পারবো, বুঝতে পারছেন? প্রাইস সেল কি ম্যাক্সিমাম, যে লিগ্যাল ম্যাক্সিমাম আমার হুইচ ইউ ক্যান সেল, সর্বোচ্চ আমি $2 সেল করতে পারবো, যদি আমার ইকুইলিব্রিয়ামে দাম আসে $3। ইকুইলিব্রিয়াম ছাড়া আমার আসলে মার্কেট ব্যালেন্স হয় না। ইকুইলিব্রিয়াম থেকে আমরা দেখতে পেলাম যে মার্কেটে কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে 100টা প্রোডাক্ট, হ্যাঁ, 100টা প্রোডাক্ট, এবং 100টা প্রোডাক্ট যখন ডিমান্ড থাকে ঠিক 100টা প্রোডাক্টে তখন সাপ্লাই হয়। এখন যদি আপনার $2 সর্বোচ্চ দাম দিতে পারে, তাহলে দেখি $2 প্রাইসে আমার সাপ্লাই কার্ভকে কোথায় পাস করে, দেখেন সাপ্লাই কার্ভকে যেই পয়েন্টে পাস করলো, সেখান থেকে আমরা কোয়ান্টিটি সাপ্লাই কত পেলাম, 75। ডেফিনেটলি প্রাইস যখন কমবে আমি একটু কমই সাপ্লাই দেবো,
আর ঠিক একইভাবে $2 প্রাইসে আমরা ডিমান্ডটা যখন দেখতে গেলাম, দেখতে পেলাম যে $2 প্রাইসে আমার ডিমান্ড কার্ভকে পাস করে যাচ্ছে এই পয়েন্টে, এবং সেখান থেকে আমরা পেলাম কোয়ান্টিটি ডিমান্ড কি 125, অর্থাৎ আর একটু বেশি। সো ইউজুয়ালি যেটা হচ্ছে যে যখন প্রাইস কম থাকে আমরা কিন্তু, প্রাইস কম হলে আমরা ডিমান্ড আসলেও বেশি করি, কম দামে আমরা বেশি কিনতে চাই, কিন্তু কম দামে আমরা কিন্তু কম সাপ্লাই দিতে চাই। সেই সিচুয়েশনটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কম দামে যখন আমি কম সাপ্লাই দিতে চাচ্ছি কিন্তু আমার বেশি ডিমান্ড হয়ে যাচ্ছে, তখন যেটা হচ্ছে যে আমি সাপ্লাই দিতে চাইলাম 75 ইউনিটস, আর আমার মার্কেটে ডিমান্ড হলো গিয়ে আপনার 125। সো এখানে আমরা তাহলে শর্টেজ দেখতে পাচ্ছি না, এবং শর্টেজও দেখতে পাচ্ছি 50 ইউনিটস অফ ফোন, অর্থাৎ 50টা ইউনিটের কিন্তু আবার এখানে শর্টেজও দেখা যাবে। এখন এটা যেহেতু এটা বাইন্ড করা, অর্থাৎ আপনি এখানে ওপরে উঠতে পারবেন না, অর্থাৎ আপনি এই শর্টেজ সিচুয়েশন নিয়ে থাকবেন, যেটাতে বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট, এমন একটা সিচুয়েশন করেছে যে যেখানে আপনি উম, আর হচ্ছে এর উপরে প্রাইস দিতে পারবেন না। সো দেখা যাচ্ছে যে মার্কেট ফেলিয়ার যেটাকে আমরা বলি, অর্থাৎ মার্কেট হয়তো চাইলেই 100টা প্রোডাক্ট সেল করতে পারতো এবং 100টা প্রোডাক্টের ডিমান্ড থাকতো, এবং এই ডিমান্ডে সেলার বায়ার দুজনেই হ্যাপি থাকতো, সেই জায়গাটাতে আমরা যেতে পারতাম। বাট সেটাতে না যেতে পেরে এই যে একটা শর্টেজ সিচুয়েশন, অর্থাৎ 75টা সাপ্লাই হবে, 125টা ডিমান্ড থাকবে, এরকম একটা সিচুয়েশনে আমরা হচ্ছে বেঁধে দিলাম। এই যে বেঁধে দিলাম এটাকে বলছে প্রাইস সিলিং, দ্যাট ইজ বাইন্ডিং পজিশন, এবং এটা ক্রিয়েট হয় ইউজুয়ালি যদি ইকুইলিব্রিয়ামের লোয়ার, ইকুইলিব্রিয়ামের নিচে কোনো দাম আমরা ডিসাইড করি, গভর্নমেন্ট ডিসাইড করে। আর নট বাইন্ডিং এ যেটা হচ্ছে যে এই যে এই জায়গাটাতে যে যেখানে আমরা বাইন্ড করে দিচ্ছি না, সো দ্যাট আমার যদি হতেই পারে কোনো সাপ্লাই, যে বায়ার হচ্ছে কি $3 উপর একটু প্রোডাক্ট কিনতে চায়, সেই ক্ষেত্রে সাপ্লাই দিতে চাইলে সাপ্লাই দিতে পারবে, এভাবে হবে। সো ছবিটা এঁকে ফেলি। এখন প্রশ্ন হলো গিয়ে গভর্নমেন্ট কোনটা ইম্পোজ করে। গভর্নমেন্টের এটা হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে টোটালি ওভারঅল সিচুয়েশনের উপর, অর্থাৎ আমি কি প্রোডাক্ট নিচ্ছি এবং সেখানে হচ্ছে গিয়ে আমার মেকানিজমটা কিরকম, যে বায়াররা কি আসলে উইলিংনেসটা আছে কিনা, যে তারা প্রোডাক্টটা কিনতে চাচ্ছে কিনা, বা সাপ্লায়ারদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ দ্য রিসোর্সেস আছে কিনা, মার্কেটে কি কম্পিটিটিভ মার্কেটে আছে কিনা, হ্যাঁ, এই ধরনের সিচুয়েশন আছে কিনা, এটার উপর ডিপেন্ড করেই সাধারণত পলিসি গুলোতে চলে আসে। ছবিটা কি এঁকেছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে আবার একটু রিপিট করে আমরা কি দেখলাম, যে গভর্নমেন্ট যদি প্রাইস সিল করে দেয়, প্রাইস সিল করা হচ্ছে সর্বোচ্চ কোন দামে তুমি প্রোডাক্টটা সেল করতে পারবে সেটা ডিসাইড করে দিবে। প্রাইস সিল করে দিলে দেখা যেতে পারে যে ইকুইলিব্রিয়াম থেকে যদি আমরা চিন্তা করি, দুইটা সিচুয়েশন অ্যারাইজ হয়। একটা হচ্ছে একটা মার্কেট বাইন্ডিং পজিশনে চলে যায়, আর একটা এবং সেখানে দেখা যায় যে মার্কেট ফেলিয়ার ক্রিয়েট হয়। আর একটা মার্কেট, আর একটা জায়গায় দেখা যায় যে নট বাইন্ডিং সিচুয়েশন সৃষ্টি হয়, যেখানে মার্কেট ফেলিয়ার ক্রিয়েট হয় না, কিন্তু মার্কেটে চাইলে এর থেকে বেশি আউটপুট আসতে পারে, এরকম একটা সিচুয়েশন থাকে। নট বাইন্ডিংটা তখনই হয় যখন হচ্ছে গিয়ে অ্যাবভ ইকুইলিব্রিয়াম আমরা একটা প্রাইস নিব, আর বাইন্ডিং সিচুয়েশনটা তখন হবে যখন প্রাইস সিলিংটা আপনার হচ্ছে গিয়ে ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচের একটা জায়গায় চলে আসবে। এবার আসবো হচ্ছে গিয়ে এটার হচ্ছে একটা কেস আমাদের দেওয়া আছে, লাইন অ্যাট দ্য গ্যাস পাম্প, হ্যাঁ, এরকম একটা কেস দেওয়া আছে যেখানে হচ্ছে গিয়ে প্রাইস সিলিং নিয়ে কথা বলেছে। তো আমরা যখন অলিগোপলি মার্কেট করছিলাম তখন কিন্তু ওপেক নিয়ে কথা বলেছিলাম, যে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপিইসি, ওপেক। তো আমরা দেখেছিলাম ওয়ার্ল্ডের বড় বড় 5টা কান্ট্রি এর যারা হচ্ছে কি অয়েল, মানে পেট্রোলিয়াম এক্সপোর্ট করেন, এই মোর স্পেসিফিকলি আসলে ক্রুড অয়েল যেটাকে বলে, যে অয়েলটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে পেট্রোলিয়াম বলেন, অকটেল, ডিজেল যা আছে সব মেক করা হয়, জেট অয়েল ইভেন, সেগুলো মেক করা হয়, সেই অয়েলটা হচ্ছে কি এক্সপোর্ট করে। এরকম হচ্ছে গিয়ে আপনার এরকম হচ্ছে গিয়ে একটা সংঘ, তারা যখন হচ্ছে গিয়ে ক্রুড অয়েলের প্রাইস বাড়িয়ে দিল, তখন ইউএসএ যেটা ফেস করলো যে তাদের দেশেও তো হচ্ছে গিয়ে আহ আপনার অয়েলের প্রাইসটা বেড়ে গেল। তখন যেটা হচ্ছিল যে
হায়ার প্রাইসের কারণে যেটা হলো যে আপনার গ্যাসের সাপ্লাই বা অয়েলের সাপ্লাইটা কমে গেল, যেহেতু দাম বেশি, সাপ্লাই কমে গেছে। মানে বেশি দামে তারা কিনতে যাচ্ছে না, কিন্তু তারপরে দেখা গেল যে যে গ্যাস স্টেশন গুলো আছে সেখানে দেখা যাচ্ছে যে প্রচুর লং কিউ হচ্ছে। এখন আপনি কি করবেন? আপনি কি সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে 1 ঘন্টা ওয়েট করে 1 গ্যালন গ্যাস নিবেন, নাকি হচ্ছে গিয়ে আপনি একটু বেশি দাম দিয়ে 1 ঘন্টা টাইম সেভ করবেন? হ্যাঁ, এখন এই ক্ষেত্রে সাধারণত যেটা হচ্ছিল যে এই গ্যাস লাইন যখন মানে মানে তেল নিতে আমাদের যেরকম লাইন দিতে হয় সেরকম, তো এই লাইনের জন্য আমরা যেটা দেখা যাচ্ছিল যে আমরা ওই সময় আমরা হয়তো গভর্নমেন্টকে খুব গালিগালা করে গালি, আমাদের দেশে যেটা হয় যে আমরা গভর্নমেন্টকে দোষ দিই যে হ্যাঁ, গভর্নমেন্ট চাইলে এই প্রাইসটা হচ্ছে গিয়ে ঠিক রাখতে পারতো, ওপেক এরকম দাম করলো তাতেই আমরা হচ্ছে গিয়ে চলে যাব। এখন সেক্ষেত্রে হচ্ছে তখন ইউএস এর গভর্নমেন্ট এই যে প্রাইস সিলিং দিয়ে একটা হচ্ছে গিয়ে আপনার একটা রেগুলেশন তৈরি করলো। সো এটাতে যেটা হলো যে আহ প্রাইস সিলিং দিয়ে একটা রেগুলেশন তৈরি করলো, এবং সেই ক্ষেত্রে দেখা গেল যে যে এই প্রবলেমটা যেটা সেটা কিছুটা সলিউশন আমরা পেতে পারছি। এটা একটা আমরা রিয়েল লাইফ একটা হচ্ছে গিয়ে এক্সাম্পল দেখবো যে যেখানে প্রাইস সিলিংটা অর্থাৎ একটা সর্বোচ্চ দাম ডিসাইড করে দেওয়ার পরেও এই প্রাইস সিলিংটা আমাদের হচ্ছে কি এখানে কাজ করেছে। তো আবার আমি একটু 2টা মিনিট সময় দিচ্ছি, এই ছবিটা আবার আঁকবো। সো এটার একটু দেখাবেন, এটার টাইটেলটা দিবেন কি আমি সেটা একটু বলে দিই, যে লেখেন মার্কেট ফর গ্যাসোলিন ওয়্যার প্রাইস সিলিং ডাজ ওয়ার্ক। মার্কেট ফর গ্যাসোলিন, এটা টাইটেলটা দিবেন। মানে আমরা একটা কেস স্টাডি দেখছি যেখানে দেখছি যে গ্যাসোলিনের মার্কেটে আমার প্রাইস সিলিংটা কাজ করে। ছবিটা অবশ্যই আঁকতে হবে, আই এম সরি। ম্যাম, ফার্স্টে আমরা এই মার্কেট উইথ প্রাইস সেলিং এর দুইটা ছবি এক্সাম, আঁকাইছি, এখন এই দুইটা আঁকাইবো। আচ্ছা, হ্যাঁ, মার্কেট ফর প্রাইস সেলিং, এটা তো আমরা প্রাইস সেলিংটা বুঝলাম জি যে জিনিসটা কি জি অ্যাকচুয়ালি। জি তা ম্যাম। না বুঝলে তো আজকে এখন এটা বোঝাতে পারবো না। এখন আমরা দেখবো যে একটা রিয়েল এক্সাম্পল যেখানে প্রাইস সিলিংটা কাজ করেছে, ইউএস এর একটা গ্যাসোলিন মার্কেটের এক্সাম্পল দিয়ে দেখি। ম্যাম, হেডিং দেবো এটাতে মার্কেটিং অফ হলো যে গ্যাস সেলিং উইথ প্রাইস সেলিং। হ্যাঁ, উইথ দ্য প্রাইস সিলিং, মার্কেট ফর গ্যাসোলিন উইথ দ্য প্রাইস, ওয়্যার প্রাইস সিলিং ডাজ ওয়ার্ক। উইথ উইথ দ্য প্রাইস সিলিং, ওয়্যার প্রাইস সিলিং ডাজ ওয়ার্ক, এটা কাজ করেছে। এটা একটা এক্সাম্পল। ওকে ম্যাম। সো এখানে আমরা দেখব যে প্রাইস সিলিংটা যখন গ্যাসোলিনের উপরে অ্যাপ্লাই করছে, প্রথমে ইনিশিয়াল স্টেজে কি হয়েছে এবং পরবর্তীতে ইউএসএ তে তারা কিভাবে এই জিনিসটা চেঞ্জ করে নিয়েছে এবং তাদের ওভারঅল ইকোনমিতে কিভাবে এখানে ইম্প্যাক্ট করেছে আমরা সেটাতে দেখবো। তো এটার জন্য আমরা লেফট সাইডে যে ছবিটা দেখে আসা, এটা পুরোটার আহ ইয়াটা যেটা পাবেন মানে এ যদি রিটেন যেটা যখন লিখবেন এক্সপ্লেনটা করবেন তখন যেটা হচ্ছে গিয়ে করবেন, এটা ফিগার 2, এই যে এখান থেকে রিভিল প্যানেল 1 প্যানেল এ এবং প্যানেল বি, এখানে পুরোটা সুন্দর করে বলা আছে।
আমরা এখান থেকে চলে যাই। প্রথমে যে লেফট সাইডে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের প্রথমে ওই ইউএস এর কান্ট্রিতে যা ডিমান্ড ছিল অ্যান্ড যা সাপ্লাই ছিল, ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভটাকে S1 দিয়ে দেখাচ্ছে, ডিমান্ড কার্ভটাকে এখানে জাস্ট ডি দিয়ে দেখাচ্ছে। সো এই ক্ষেত্রে যেটা হলো যে এই ডিমান্ড এবং সাপ্লাই, এখান থেকে আমরা একটা ইকুইলিব্রিয়াম প্রাইস পেয়েছিলাম, দ্যাট ইজ P1, এবং আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ছিল Q1। এখন গভর্নমেন্ট যেহেতু ওপেকের কারণে, ওই যে আমি একটা যেটা হলো যে এটা তো আমার ইকুইলিব্রিয়াম প্রাইস, কিন্তু আমাদের তো ওই প্রাইসে আমি এখন আর অয়েলটা কিনতে পারছি না, যেহেতু ওপেক দাম বাড়িয়ে দিয়েছে। সো গভর্নমেন্ট কি করলো, ইকুইলিব্রিয়ামের উপরেও একটা প্রাইস সিল করে দিল, অর্থাৎ ইকুইলিব্রিয়ামের উপর একটা নির্দিষ্ট দাম ঠিক করে দিল। এবং এটা নট বাইন্ডিং। তাহলে ইকুইলিব্রিয়ামের উপরে যদি দাম নির্দিষ্ট করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের তেমন কোনো ইম্প্যাক্ট পড়ে না। তেমন কোনো ইম্প্যাক্ট পড়ছে না। কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে যেহেতু সেটা নট বাইন্ডিং পজিশনে আছে, সো দ্যাট আমরা হচ্ছে গিয়ে এই প্রাইসে, মানে এর মধ্যে ফ্লেক্সিবল, অর্থাৎ আমরা চাইলেও এই প্রাইসে কিনতে পারি, না হলে P1-এ চলে যেতে পারি, যেটা এটা উপরের দিকে একটা প্রাইস ইকুইলিব্রিয়ামের উপর আমরা এইভাবে থাকি, অর্থাৎ এখানে বাইন্ড করা নাই। আর ঝামেলাটা হয় হচ্ছে কি রাইট সাইডের ছবিটাতে গিয়ে। রাইট সাইডের ছবিটাতে দেখেন, এখানে আমরা দেখতে পেলাম এখানে গভর্নমেন্ট প্রাইসটাকে বাইন্ড করে দিয়েছে, অর্থাৎ প্রাইসটা একদম ফিক্সড, এখানে ফ্লেক্সিবলও না। সো ইনিশিয়ালি আমার ইকুইলিব্রিয়াম ছিল হচ্ছে কি P1 প্রাইস। আমার গভর্নমেন্ট যখন বাইন্ড করে দিল, আমার এখানে প্রাইস হয়ে গেল হচ্ছে আপনার, প্রাইসটা হয়ে গেল এটা, আমি এই প্রাইসটাকে পি দিয়ে ধরে নিচ্ছি, এই প্রাইসটাকে আমরা পি ধরে। তো গভর্নমেন্ট যখন প্রাইস সিল করে দিল, আমার প্রাইসটা হয়ে গেল পি। সো ডেফিনেটলি আমার P1 এর থেকে কিন্তু পি বড়। ইনিশিয়ালি আমার যখন হচ্ছে কি প্রাইস মানে ইকুইলিব্রিয়াম ছিল, যেখানে কোনো কিছু হচ্ছিল না, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আমার কোয়ান্টিটি ছিল, হচ্ছে আপনার, প্রাইসটা কেমন ছিল, কোয়ান্টিটি ছিল হচ্ছে Q1, এটা আমার অরিজিনাল ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। অরিজিনাল প্রাইস ছিল হচ্ছে গিয়ে P1, অরিজিনাল যে প্রাইস সেটা সেটা ছিল। এখন যেটা হলো যে যখন গভর্নমেন্ট একদম ফিক্সড একটা প্রাইস সেল করে দিল, খেয়াল করে দেখেন, আমার যদি দাম বেড়ে যায়, দাম বাড়লে আমরা ইউজুয়ালি কি করি, আমরা দাম বাড়লে ইউজুয়ালি আমরা হচ্ছে গিয়ে, এবং এই দামটা যেহেতু বাইন্ড করা, অর্থাৎ এটা আমার কোনোভাবে চেঞ্জ করার কোনো পসিবিলিটি নাই। তো তার মানে হচ্ছে গিয়ে এই যে দামটা যেটা, সেই দামে আমরা কিন্তু তখন প্রোডাক্ট হচ্ছে গিয়ে, দাম বাড়লে আমরা সাধারণত কম কিনি অ্যাজ এ কনজিউমার, আর অ্যাজ এ সাপ্লায়ার আমরা তখন বেশি বেশি সাপ্লাই দিতে চাই। সো যখন প্রাইস গভর্নমেন্ট সিল করে দিল পিতে, এবং এটা বাইন্ড করে দেওয়া, অর্থাৎ ফিক্সড করে দেওয়া, অর্থাৎ কোনোভাবে এটা ফ্লেক্সিবল হবে না, তখন দেখা গেল এই পি প্রাইসে, আপনি যদি খেয়াল করে দেখেন, আগের মতো করে আমরা দেখার চেষ্টা করছি, এই পি প্রাইসে আমরা দেখতে পেলাম যে আমার যে কোয়ান্টিটি ডিমান্ড, পি প্রাইস থেকে আমরা যখন কোয়ান্টিটি ডিমান্ডের দিকে যাচ্ছি, কোয়ান্টিটি ডিমান্ডে যে এটা হচ্ছে ডিমান্ড কার্ভ, আমার ডিমান্ড কার্ভটা আমি আমার দেখলাম কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে কিউডি, এবং এই সেম প্রাইসে আমার কোয়ান্টিটি সাপ্লাই আসলো হচ্ছে গিয়ে, এটা ধরলাম কিউএস, এখানে এটা যদিও কিউএস অন্য একটা জায়গায় দেখেছে, তো আপাতত দেখলাম যে ডিমান্ড আমার এই জায়গাটাতে, কিন্তু আমার সাপ্লাই হচ্ছে এখানে, অর্থাৎ ডিমান্ড যতখানি তার থেকে কিন্তু সাপ্লাই অনেকখানি বেশি। ডিমান্ডের থেকে আমার সাপ্লাইটা এখানে বেড়ে যাচ্ছে। ডিমান্ডের থেকে যেহেতু সাপ্লাইটা আমি এখানে বেশি দেখলাম, তার মানে কিন্তু আমার পক্ষে এই মার্কেটে সার্ভাইভ করাটা, মানে সাপ্লায়াররা দেখবে যে তার প্রোডাক্টটা নষ্ট হবে, তা সে প্রাইস সিল করে দিল উপরের দামে। তো আমার কনজিউমার, ওই যে বললাম, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে, সে তখন আর গ্যাস নিতে চাচ্ছে না। সো দ্যাট সে কি করলো, সে হচ্ছে গিয়ে মার্কেট আউট হয়ে গেল, সে মার্কেটে এতটুকুই ডিমান্ড করে, এর বাইরে আর সে ডিমান্ডে যাচ্ছে না। অর্থাৎ অতিরিক্ত কিছু প্রোডাক্ট আমার নষ্ট হতে শুরু করবে। তাহলে অতিরিক্ত প্রোডাক্ট নষ্ট হলে তো আসলে গভর্নমেন্ট এটা চায় না। তখন যেটা হলো, যখন সাপ্লায়াররা দেখলো যে আমার প্রোডাক্ট তো নষ্ট হচ্ছে, এবং আহ, আমি এই প্রাইসের উপরে প্রাইসে করে দেওয়ার কারণে আমি, আপনার, আমি হচ্ছে ডিমান্ড, মানে আমি আমার মার্কেটটাকে ধরে রাখতে পারছি না, মানে আমার অতিরিক্ত প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে। সো দ্যাট আমরা যেটা করলাম, সেখানে হচ্ছে গিয়ে আমরা সাপ্লাই কার্ভটা, তখন ওই যে যেটা হয় যে সাপ্লাই ফল করা, অর্থাৎ যখন প্রোডাক্ট নষ্ট হয়, ইউজুয়ালি প্রোডাকশন কস্ট বেড়ে যায়, তখন আমাদের সাপ্লাই যে
কমে যাওয়ার ফল, চেঞ্জেস এর যে রিজন গুলো আছে সেটার মতো করে, যে যেটা প্রেডিক্ট করলো যে সেখানে আমার হচ্ছে গিয়ে ভবিষ্যতে এই প্রোডাক্টের মানে মানুষজন কম কিনবে, সো তারা প্রেডিক্ট করে সাপ্লাই কার্ভটাকে লেফট সাইডে মুভ করে গেল। অর্থাৎ এই যে দেখেন S1 থেকে S2 তে কিন্তু সাপ্লাই কার্ভটা এখন মুভ করে চলে গেল। তো এই যে S1 থেকে S2 তে সাপ্লাই কার্ভটা মুভ করে চলে গেল, এবং আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের যে জায়গাটা ছিল, তো যেখানে আমরা হচ্ছে গিয়ে যেখানে আমরা এতদিন S1 এ ছিলাম, এটা দিয়ে কথা হলো আমার আমার প্রাইসটা গভর্নমেন্ট এমন একটা জায়গায় সিল করে দিল যে দামে আমার মানুষ প্রোডাক্ট কিনতে পারছে না, তখন সাপ্লাই কমে গেল গোটা মার্কেটে। যেহেতু সবাই কেনা কমিয়ে দিয়েছে, সো আমি আর সারপ্লাসে নেই যে শর্টেজে চলে যাওয়ার শর্টেজের দিকে চলে গেলাম, সো আমার সাপ্লাইটা S1 থেকে S2 তে মুভ করলো। অ্যাজ ইট ইজ ডিমান্ড কার্ভ যেটা ছিল, এটা ডিমান্ড কার্ভের আপার পয়েন্টে তখন নতুন সাপ্লাই কার্ভ আমার যেটা আছে সেটা পাস করো, সেই সেই আপার পয়েন্ট থেকে আমরা নতুন একটা প্রাইস লেভেল পেলাম, দ্যাট ইজ P2। P2 অর্থাৎ একটা দেখেন একটা অতিরিক্ত দামে এখন প্রোডাক্টটা সেল হবে, এরকম একটা প্রাইস পেলাম P2। এবং এই প্রাইস সিলিং দিয়ে যেটা হচ্ছিল যে আমার প্রাইস সিলিং এর কারণে আমার যেখানে কোয়ান্টিটি এখন আসার কথা ছিল কিউএস এর কারণে, যে যেহেতু আমার সাপ্লাইটাই, যে আমি এখান থেকে বের করে দেখলাম সেটা স্ট্রেট লাইন ড্র করতে হবে। তো যেখানে আমার ধরেন এখন যেহেতু সাপ্লাই কার্ভটা লেফট সাইডে মুভ করে গেল, ফল করলো, এবং আমার সেখান থেকে কোয়ান্টিটি মানে ইকুইলিব্রিয়াম হওয়া উচিত ছিল, যে এখন যে ব্লু যে স্ট্রেট লাইনটা নিয়ে আসলাম সেখানে। কিন্তু যেহেতু গভর্নমেন্ট প্রাইস সিল করে দিয়েছে, এই প্রাইস সিলিং এর পজিশনে সব কিছু করতে হবে, তো সাপ্লাই কমে যাওয়ার কারণে ফাইনালি প্রাইস সিলিং এর প্রাইসের সাথে আমার নিউ যে সাপ্লাই কার্ভটা পেলাম, এই দুটো পাস করে এখান থেকে আমরা নতুন করে একটা কোয়ান্টিটি পেলাম কিউএস। অর্থাৎ দেখেন ওভারঅল মার্কেটে কোয়ান্টিটি সাপ্লাই অনেক কমে আসলো, এবং এখানে ঠিক যতটুকু এই কোয়ান্টিটি সাপ্লাই আসলো ঠিক এখন এতটুকু ডিমান্ড হবে। তাহলে এখানে কি দাঁড়ালো মার্কেটে, অর্থাৎ মার্কেটটাতে আমি কৃত্রিম ভাবে ডিমান্ডটা কমাই দিলাম না, কৃত্রিম ভাবে মার্কেটটাকে কন্ট্রোল করলাম না। সো এইটাই হচ্ছে গিয়ে প্রাইস সিলিং এর ব্যাপার। সো ওপেক দাম বাড়ায় দিচ্ছে, ওপেক দাম বাড়ায় দিলে আমি কি করবো, যে আমি সরাসরি জনগণের উপরে কোনো ইম্প্যাক্ট ফেলবো না, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলাম যে যেখানে আমার কনজিউমাররা তারা অ্যাকচুয়ালি কম কিনতেই বাধ্য হলো। সিচুয়েশনটা আমার অনেকটা এরকম জায়গায় যে দাঁড়ালো, এরকম হলো। সো এইটাকে আমরা বলছি যে এই যে একটা গ্যাসোলিন মার্কেটকে আমরা বোঝানোর চেষ্টা করছিলাম, যে যেখানে প্রাইস সিলিংটা হচ্ছে গিয়ে আপনার কাজ করছে, এবং প্রাইস সিলিংটার কারণে ওভারঅল যে ডিমান্ডের কথা আমি বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমার ওভারঅল ফল করে গেল। আচ্ছা, আমি জিনিসটা আর একবার ডিটেল বলবো, তার আগে হচ্ছে একটু একটু ব্রেক দিই। ব্রেক মানে হচ্ছে আপনারা ক্লাসেই থাকেন, ওটা অ্যাটেন্ডেন্স নেই, ইন দ্য মিন টাইম আমি কোশ্চেন নিব, তো আমি একটু অ্যাটেন্ডেন্স নিব। এটাকে বলে যে ক্লাস নিলে আমি দেখবেন যে নেই, যিনি বলি এটা নাম দিয়ে ভুলে গেছে আজকে, পাওয়ার ব্রেক। আমরা এখন একটা পাওয়ার ব্রেকে যাচ্ছি, পাওয়ার ব্রেকের টাইমটাতে আমরা হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্সটা নিব। আজকে তো সবাই আসছেন, অ্যাবসেন্ট কে আছেন এরকম বলেন তো, অ্যাবসেন্ট কেউ আছেন? আচ্ছা, নেক্সট ক্লাসের কথা তাহলে একটু বলি। নেক্সট ক্লাসে আমাদের ফার্স্ট ক্লাসটাতে সিটি হবে, আর আমাদের প্রেজেন্টেশনে কিন্তু আমরা এখনো ডেট দিইনি। আমার আজকে ইচ্ছে ছিল যে আজকে আমাদের সিটি হবে, নেক্সট ক্লাসে হচ্ছে আমি প্রেজেন্টেশন দিব। এখন এখন আর আমাদের যেহেতু সময় নেই, সো নেক্সট ক্লাসে সিটির পর আমাদের প্রেজেন্টেশনও দিতে হবে। প্রেজেন্টেশনটা নাহলে আর আমরা নেওয়ার সময় পাবো না। এখন ম্যাম আজকে হ্যাঁ বলো। প্রেজেন্টেশন কি ম্যাম 9 তারিখেই দিয়ে দিব আমরা? হ্যাঁ, প্রেজেন্ট আগে সিটি দিবেন, তারপর প্রেজেন্টেশন দিবেন। প্রেজেন্টেশনের ব্যাপারে তাহলে আমি ম্যাম হচ্ছে আমি টপিকটা প্রেজেন্টেশনের দিয়ে জন্য দিবেন। হচ্ছে গিয়ে 10টা টপিক দিয়ে দিব আপনাদের গুগল ক্লাসরুমে। ওখান থেকে হুম। আপনি যে কোনো একটা টপিক চুজ করে ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন দিতে পারবেন। পার স্টুডেন্ট জি ম্যাম। সময় পাবেন হচ্ছে গিয়ে 5 থেকে 7 মিনিট, যেহেতু একজন মানে আমার ক্লাস সাইজ ছোট, 5 থেকে 7 মিনিট সময় পাবেন। এবং পার স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হবে যে 5 থেকে 7 মিনিট বলার মতো আপনার যে পরিমাণ স্লাইড, পাওয়ার পয়েন্ট স্লাইড যেটা আছে সেটা আপনার মেক করে রাখতে হবে। এবং ওই যে বললাম আপনি টপিকটা চুজ করে নেবেন ওখান থেকে, ওই
গুগল ক্লাসরুম, ওই জায়গায় আমি ফোল্ডার ক্রিয়েট করে দিব, ওখানে আপনি আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডটা সাবমিটও করে রাখবেন। পরবর্তীতে আমার কোনো কারণে প্রয়োজন হলে আমি যাতে আমার স্লাইড গুলো ওখান থেকে দেখতে পারি। আমি যেটা দেখতে পাচ্ছি, শুধু মনে হয় বাঁধন কুমার বিশ্বাস নাই ক্লাসে, আর প্রীতি আছেন, তামান্না, তাবাসসুম, প্রীতি, মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, মাহমুদুল হাসানের তো নাম দেখতে পাচ্ছি, কথা বলছে না। মাহতাব প্রেজেন্ট, ফিরোজ প্রেজেন্ট, ইমরান আছেন, জি ম্যাম। জাওয়াদ আছেন, এই তিনজনই অ্যাবসেন্ট। জাওয়াদ অ্যাবসেন্ট না, ইমরান প্রেজেন্ট, রাহাত প্রেজেন্ট, নাসরিন আসছে, রাকিব, সাকিব আসছেন ক্লাসে, সাকিব, ম্যাম সাকিব ভাইকে তো ক্লাসে দেখতে পাচ্ছি। সাকিবকে আমিও দেখিনি। নাই আচ্ছা, ম্যাম। ম্যাম ফাইনালে কি আমাদের এই চ্যাপ্টারই শেষ ম্যাম? হ্যাঁ, ফাইনালে আমাদের এটাই শেষ। আমি একটু ট্যাক্সেশনের উপরে পড়াতে চাই, যদি আজকের উপরে মানে সবই আজ তো থিওরি থাকলো ম্যাম, একটা ম্যাথ থাকলে ভালো হতো ম্যাম। এত ম্যাথ থিওরি গ্রাফ ম্যাথ তাহলে ফেল করবো ম্যাম, ম্যাথ না থাকলে। থিওরি, যে এই জায়গাগুলো যে ম্যাথ তো আছেই। ইলাস্ট্রিসিটি চ্যাপ্টারে আমরা ম্যাথ করলাম না? কই ম্যাম, ক্লাসে তো আমরা ম্যাথ করি নাই তো, মেবি লাস্ট ক্লাসে। ইলাস্ট্রিসিটি চ্যাপ্টারে ম্যাথ করি নাই? লাস্ট ক্লাসে হ্যাঁ ছিল ম্যাম। ম্যাম, ম্যাথ ছিল। হাতে ছিলেন না, রাসেল ক্লাসে আসেন নাই। ইন পার্সন ক্লাস হয়েছে, ওখানে ম্যাথ করাইছে, আমি ম্যাথ ছিল। ম্যাম আমি ছিলাম লাস্ট ক্লাসে। হ্যাঁ, লাস্ট কয় তারিখে ক্লাস হয়েছে? লাস্ট ক্লাস আহ, হয়েছে হচ্ছে 25 তারিখ। 25 তারিখের ক্লাসে ম্যাথস করিয়েছি তো আমি। এখন এইবারে হচ্ছে জিডিপির চ্যাপ্টারটা কভার করছে না এই সেমিস্টারে। কারণ হচ্ছে কি, জিডিপি টপিকটা আমরা এইবার যেভাবে আগাচ্ছি সেটাতে আমাদের সাথে যায় না। ইনফ্লেশন পড়ানো যেতে পারে, তাহলে এখন টোটাল একটা নতুন আর একটা টপিক স্টার্ট করতে হবে। ম্যাম ম্যাথ কি ম্যাম দুটা দেওয়া যেতে পারে না ম্যাম, যেহেতু একটা ম্যাথ পাইছি আমরা? কোশ্চেন তো আমার উপর ডিপেন্ড করে না, কোশ্চেন আমি মেক করে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার মডারেশন কমিটির কাছে যায়, তাদেরও ডিসিশনের বিষয় থাকে। কারণ ম্যাম একটা ম্যাথ পাইছি তো ম্যাম, আমরা আর তো ম্যাথ দরকার ছিল, কারণ সব যদি থিওরি হয়ে যায় মার্কস সব অনেক কমে যাবে ম্যাম। সব তো হচ্ছে গিয়ে ম্যানেজারিয়াল থিওরি আসবে না। আপনি এখন ধরেন আপনি প্রাইসিং ডিসাইড করছেন, এই যে প্রাইস সিলিং এর কথা বলছেন, এটা কিন্তু কাইন্ড অফ ম্যাথমেটিক্যাল কোশ্চেন। আপনাকে অনেক জায়গাতে হচ্ছে ডেটা দিতে হবে যে এই আছে, তো সে জায়গাতে আসলে ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে। ঠিক আছে ম্যাম, গ্রাফ আপনি ম্যাম বেশি ম্যাথ করে। করার পর কি ম্যাম আমাদের গ্রাফ আঁকতে হবে? না, ইয়াতে গ্রাফ আঁকতে হবে না, ম্যাম মানে ম্যাথ এলাস্টিসিটি করার পর কি চ্যাপ্টার গ্রাফ আঁকতে থেকে। হবে? না না না, ম্যাথ করার পর গ্রাফ আচ্ছা আঁকতে আচ্ছা। হবে না। এলাস্টিসিটি চ্যাপ্টার থেকে যদি ম্যাথ দেই, সেখানে ছবি আঁকার কোনো প্রয়োজন নাই। কিন্তু এই যে প্রাইস সিলিং এর চ্যাপ্টার, এখান থেকে যখন আমি প্রশ্ন করবো, এখান থেকে প্রশ্ন করা মানেই হচ্ছে আমার ছবিটা আঁকতে হবে। মেইনলি এই ফিগারটার ভিতরেই পুরো জিনিসটা ও আবার আমাকে মেনশন মানে ক্লিয়ার করে দিচ্ছে যে এখানে আসলে হচ্ছেটা কি। তো চলে যায়, আজকে আমার অনেক কিছু পড়ানো আছে, 6টা ফিগার পড়াইতে হবে। এই যে আর পরে প্রাইস ফ্লোটিং পড়াবো, ফ্লোর পড়াবো, ম্যাম প্রাইস। তার মানে আমাদের মনোপলিতে একটা ফিগার আছে, এটা দাগাইতে হবে। আর হলো যে চ্যাপ্টার 6 এর যে ফিগার গুলো করবেন মনোপলিতে সবই ফিগার আছে। আছে, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে ফিগার আছে, তারপরে জি। এলাস্টিসিটি চ্যাপ্টারে ফিগার আছে, বাট সেটা যদি থিওরিটিক্যাল কোনো প্রশ্ন করি সে জানে। আর এরপরে ফিগার, 4-5টা ফিগার পড়বে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে। ওকে ম্যাম। আচ্ছা, যেমন এই যে এখানে ট্যাক্স আসবে, যে বলছিলাম না, এরপরে ট্যাক্স দেখাবো যে ট্যাক্স কিভাবে ইম্পোজ করে গভর্নমেন্ট। কেবল দুইটা দুইটা ছবি দেখিয়েছে, আরো দুইটা ছবি আছে। ওকে, সো লেটস ব্যাক টু দ্য ক্লাস। তো যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আবার একটু আমরা রিক্যাপ করার জন্য আমরা যাচ্ছিলাম। আমরা আজকে পড়ছিলাম হচ্ছে গিয়ে গভর্নমেন্ট প্রাইস ফিক্সড করে দিলে কি হয়। গভর্নমেন্ট প্রাইস ফিক্সড আমরা দু ধরনের প্রাইস ফিক্সড করা দেখছি। নাম্বার ওয়ান ইজ প্রাইস সিলিং, অ্যানাদার ওয়ান ইজ প্রাইস ফ্লোর। প্রাইস সিলিং হচ্ছে লিগেলি যে দামটা, যে প্রাইস পর্যন্ত গভর্নমেন্ট লিগেলি প্রাইসটাকে হচ্ছে ইম্পোজ করতে পারবে, সর্বোচ্চ যে দামটা, সেটাকে আমরা বলি প্রাইস সিল। আর প্রাইস ফ্লোরটাকে বলি যে সর্বনিম্ন যে দামটা আমরা আস করে একটা মার্কেটে আমরা হচ্ছে গিয়ে সার্ভাইভ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে প্রাইস ফ্লোর। এবং এটাও গভর্নমেন্ট ডিসাইড করে। তো যেমন এখানে আমরা হচ্ছে গিয়ে একটা আইসক্রিম ফ্যাক্টরির জন্য প্রাইস সিলিং দেখতে পাচ্ছিলাম, যেখানে আমরা দেখতে পেলাম যে গভর্নমেন্ট
$4 প্রাইসটা সিল করে দিয়েছে। সেক্ষেত্রে এই আইসক্রিম প্রোডাক্টের জন্য দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস ওয়াজ $3 এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ছিল 100। তো যখন গভর্নমেন্ট প্রাইস সিল করে দিল এন্ড ইটস নট বাইন্ডিং, বাইন্ডিং বলতে বুঝি একদম ফিক্সড রিজিড, যে এইটা ছাড়া তুমি কিছু করতে পারবে না, এরকম একটা সিচুয়েশন হয়, তখন যেটা হয় যে বাইন্ডিং যদি নট বাইন্ডিং হয় সেক্ষেত্রে আমরা একটা ফ্লেক্সিবল অবস্থায় থাকি এবং সেক্ষেত্রে মার্কেট ফেলিয়ার সিচুয়েশন ক্রিয়েট হয় এবং মোটামুটি ইকুইলিব্রিয়ামে মার্কেটটা অপারেট করে। বাট যদি এখানে মার্কেটে এমন হয় যে দিস প্রাইস সেল ইজ বাইন্ডিং, মানে অর্থাৎ বাইন্ড করে দিচ্ছে, ইভেন আপনি এটা বলতে পারেন, আমি এটার ছবিটার আর একটা ছবি এতে দেখাই, যেমন আমরা এখানে প্রাইস সিলটাকে বাইন্ডিং দেখছিলাম এবং এটা একদম ফিক্সড করা, সেটা ছিল $2 এবং দ্যাট ওয়াজ বিলো ইকুইলিব্রিয়াম। তখন আমরা দেখতে পেলাম যে সেখানে আমার হচ্ছে যেহেতু প্রাইস ফল করেছে, সো কোয়ান্টিটি সাপ্লাই ফল করলো এবং কোয়ান্টিটি ডিমান্ড আমার অনেক বেশি ইনক্রিজ হলো। সো ফাইনালি যেটা হলো যে মার্কেটের সাপ্লাই থেকে ডিমান্ড বেড়ে গেল, সুতরাং আমরা মার্কেটে শর্টেজ দেখতে পেলাম, অর্থাৎ মার্কেটে প্রোডাক্ট কম, আমি কিনতে চাচ্ছি বেশি কিন্তু মার্কেটে প্রোডাক্ট কম। আমার যেটা মনে হলো আর একটা সিচুয়েশন দেখায় যেখানে প্রাইস সিলিংটা ইকুইলিব্রিয়ামের উপরে চলে যাচ্ছে এবং সেখানে বাইন্ডিং করা, অর্থাৎ ওই যে আগের মতো, অর্থাৎ সেখানে আমরা প্রাইসটাকে একদম ফিক্সড করে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে করতে পারি, এটা একটু মজা পাবেন দেখে। এখানে আমরা দেখতে পাবো যে ধরেন যেমন ডিমান্ড কার্ভ এটা ছিল, সাপ্লাই কার্ভ আপওয়ার্ড স্লোপিং, ইনিশিয়ালি আমার ইকুইলিব্রিয়াম ছিল এখানে, প্রাইস ছিল এখানে, প্রাইস সিলটা আমার গভর্নমেন্ট করে দিল হচ্ছে এবং এটা বাইন্ডিং একদম ফিক্সড করে দিল। তখন তারা দেখতে পাবেন যে এখানে হচ্ছে গিয়ে এক্সেস সাপ্লাই চলে আসবে, এরকম ফিক্সড করে দিল। ফিক্সড করে দেওয়ার সাথে সাথে যেটা হলো, ফিক্সড করে দেওয়ার সাথে সাথে যেটা আছে, কোয়ান্টিটি গুলো আমি লিখবো একটু পরে, আমি খালি ছবিগুলো স্ট্রেট লাইন গুলো ড্র করে নিচ্ছি। সো এখানে প্রাইসটা ফিক্সড করে দিল। তো এটা ছিল, ধরলাম যে আমার $10 প্রাইস ছিল, এটা আমার হয়ে গেল 20 টাকা। দেন হলো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ছিল ধরে নিলাম 100, আর যখন ইকুইলিব্রিয়াম থেকে ফল করে গেল প্রাইস সিলিং এর কারণে, সেটার আমার কোয়ান্টিটি দাঁড়িয়ে গেল 30। আর হচ্ছে গিয়ে ডিমান্ড দাঁড়িয়ে গেল 120। তো এখানে দিস যেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ, এটাকে আমরা ডিমান্ড কার্ভ বলছি। আর যেটা উপরের দিকে যাচ্ছে এটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং কার্ভ, এটাকে আমরা সাপ্লাই কার্ভ বলছি। ইউজুয়ালি ইনিশিয়ালি আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা প্রাইস সিলিং দিচ্ছে, যেখানে আমরা ইকুইলিব্রিয়ামের উপরে প্রাইস, মানে প্রাইসটা সিল করে দিচ্ছে উইথ দ্য বাইন্ডিং পজিশন। এটা হচ্ছে এক্সট্রা বোঝার জন্য। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ইনিশিয়ালি যখন দামটা একদম সিল করা ছিল না, আমরা আমাদের ইকুইলিব্রিয়াম পেয়েছিলাম হচ্ছে 100 ইউনিটস অফ প্রোডাক্ট, প্রাইস ছিল $10। এখন গভর্নমেন্ট প্রাইস সেল করে দিল 20 টাকা এবং এটা বাইন্ড করে দিল, অর্থাৎ বললো যে এটার কোনো নড়চড় হবে না। তাহলে এই 20 টাকা প্রাইস আমি দেখতে পেলাম, অবশ্যই দাম বেড়ে গেছে। সো দেখলাম ডিমান্ড কার্ভকে সে পাস করে যাচ্ছে, এই যে এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই, ডিমান্ড কার্ভকে সে পাস করে যাচ্ছে হচ্ছে গিয়ে যে পয়েন্টটা থেকে, যে আমরা ডিমান্ড কার্ভকে যেখানে পাস করে ব্ল্যাক কালার করে দিলাম, সেখান থেকে আমরা কোয়ান্টিটি ডিমান্ড পেলাম হচ্ছে 30 ইউনিট। আর সাপ্লাই কার্ভকে সে পাস করে গেল এই যে এখান থেকে, সাপ্লাই কার্ভ সেটা বেশ দূরে, সেখান থেকে কোয়ান্টিটি পেলাম 100 ইউনিট। আসলে ঘটনা কি হলো, যেহেতু প্রাইস বেড়ে গেল, প্রাইস বাড়লে সাপ্লায়াররা সাপ্লাই দিতে চায়, কিন্তু প্রাইস বেড়ে গেলে আমরা অ্যাজ এ কনজিউমার আমরা কম কিনতে চাই। তাহলে এখন দেখেন আমার ডিমান্ড এই মার্কেটে এতখানি, সাপ্লাই হচ্ছে এখান থেকে শুরু করে এতখানি, তাহলে মাঝখানে এই অংশটাকে ফাঁকা না, কেউ কি কিনবে? কিনবে না। তখন এই যে একটা এই যে এই জায়গাটা যেটা একটা ট্রায়াঙ্গেলের মতো যেটা সৃষ্টি হয়েছে, এই ট্রায়াঙ্গেলটাকে বলে এক্সেস সাপ্লাই, বা যেটাকে আমরা বলি সারপ্লাস, অর্থাৎ একটা সারপ্লাস সিচুয়েশন সৃষ্টি হয় এবং এই মার্কেটে তখন প্রচুর প্রোডাক্ট নষ্ট হচ্ছে, এরকম একটা সিচুয়েশন। আপনি বলতে পারেন যে ম্যাডাম এটা আমরা চাইলে তখন তাহলে দাম কমাই দেবো, ইকুইলিব্রিয়ামে ইয়া করবো, কিন্তু এটা বাইন্ড করা, গভর্নমেন্ট একদম ফিক্সড করে দিয়েছে, তুমি এর বাইরে যেতে পারবো, তো এই সিচুয়েশনটা হয়। তো এটা জাস্ট আমাদের ফুড ফর থট যেটা ছিল সেটা। এখন আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলে যাচ্ছিলাম, যেখানে হচ্ছিল গিয়ে the line for gasoline in the
ইউএসএ তে যেটা হচ্ছিল। তো ইউএসএ তে যেটা হয় যে ওদের যেহেতু প্রাইভেট ভেহিকেল থাকে, ওরা কিন্তু মানে দেখা যায় যে পাবলিক ট্রান্সপোর্ট ওদের দেশে খুবই কম, তো সবাই দেখা যায় যে পার্সোনাল কারটাকেই তারা হচ্ছে কি প্রেফার করে। সো পার্সোনাল কার প্রেফার করে, পার্সোনাল কারটা হচ্ছে গিয়ে চালাতে আমাদের যেটা আমরা যেটাকে বলি যে সিএনজি, এটাকে আমরা এখানে বলছি গ্যাসোলিন, হ্যাঁ, আমাদের সেটা প্রয়োজন হয়। তা এখন যখন ওপেক দাম বাড়িয়ে দিল, দাম বাড়ানোর কারণে যেটা হলো গভর্নমেন্টের যে তেলের পাম্প গুলো ছিল সেখানে মানুষের অনেক ভিড় বেড়ে গেল, ভিড় ভাট্টা বেড়ে গেল। কারণটা কি? কারণ ওখানে প্রাইসটা যে গভর্নমেন্ট সিল করে এমন একটা প্রাইস দিয়ে দিচ্ছিল, যে যেটার জন্য হচ্ছে গিয়ে দামটা অনেক রিজনেবল ছিল। কিন্তু প্রাইভেট যে ফার্ম গুলো আছে এগুলো সংখ্যা খুবই কম ছিল, সেখানে হচ্ছে কোনো ভিড় নাই, ওখানে প্রাইসে সিল করা নাই, ওখানে একটু বেশি দামে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে। কিন্তু ওখানে সাপ্লাইও কম, এই যে যেটা লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি, মানুষজন কিনতেও যায় না, হাই প্রাইস, অনেক কম ডিমান্ড করে সেখানে। তো তখন একটা এই এই সিচুয়েশনটাকে আমরা প্রাইস সিলিং দিয়ে একটু এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তো সেখানে আমরা দেখলাম যে ইনিশিয়ালি আমরা যখন হচ্ছে গিয়ে আপনার আহ ইকুইলিব্রিয়াম দেখছিলাম, আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের যদি বাইন্ডিং না থাকতো, অর্থাৎ ওই যে ফ্লেক্সিবল, তুমি গভর্নমেন্ট শপে যাবা না কোথায় যাবা, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল হচ্ছে P1, কোয়ান্টিটি ছিল হচ্ছে Q1। দেন ওখান থেকে হচ্ছে গিয়ে আমার গভর্নমেন্ট প্রাইস সেল করে দিল একটা উপরের প্রাইস, যেটাকে আমরা পি ধরে নিয়েছিলাম, উপরের একটা প্রাইস, পি তে প্রাইস সেল করে দিল। এবং যেহেতু এইটা নট বাইন্ডিং, সো দ্যাট আমার এখানে আমি আমার মতো যে আমি পি প্রাইসে কিনবো না কিনবো, তো সেখানে ফ্লেক্সিবিলি এই মার্কেটটা অপারেট করছে, এখানে কোনো ধরনের মার্কেট ফেইলিয়ার সৃষ্টি হয় না। লেফট সাইডে যে ছবিটা আমরা যেটা দেখলাম, এখানে আমরা দেখতে পেলাম গভর্নমেন্ট কিন্তু প্রাইসটা ফিক্সড করে দিয়েছে। ফিক্সড মিনস ফিক্সড। এবং এখানে ইনিশিয়ালি যেটা ছিল যে সাপ্লাই কার্ভ ছিল S1, ডিমান্ড কার্ভ ছিল ডি, সেখান থেকে আমরা ইনিশিয়ালি দেখতে পাচ্ছিলাম যে আমার কোয়ান্টিটি ছিল হচ্ছে Q1, প্রাইস ছিল হচ্ছে P1। ইনিশিয়ালি বলতে আমি এখানে বোঝাচ্ছি যে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ছিল P1 অ্যান্ড Q1। দেন গভর্নমেন্ট প্রাইস সিল করে দিল, এরও উপরে যে প্রাইস যেটা, এরও উপরে যেটা প্রাইস সেটা হচ্ছে সেটা যে সেটা হচ্ছে পি, যেটা এর উপরে যে প্রাইসটা ছিল সেটাতে হচ্ছে তারা এটা ফিক্সড করে দিল। তো প্রাইস সিল যখন উপরের একটা প্রাইস এটা ফিক্সড করে দিল, বোঝার চেষ্টা করি আমরা উপরে যে প্রাইসটাতে আছে এখানে ফিক্সড করে দেওয়ার উপরের যে প্রাইসটা ছিল সেটাতে হচ্ছে গিয়ে ফিক্সড করে দিল পি, যেটা প্রাইস আমি বলছি আহ প্রি প্রাইসে ফিক্সড করে দিল। এখন এই প্রাইস সিল করে দেওয়ার রিজনটা হচ্ছে যে এর থেকে কম দামে, অর্থাৎ এর থেকে নড়চড় হবে না, এর থেকে কোনো দামে আপনি প্রোডাক্টটা কিনতে পারবেন না। প্রাইস সিল করে দেওয়ার যে প্রাইসটা আমরা পেলাম, সেই প্রাইস আমরা দেখতে পেলাম যে আমার ইনিশিয়াল যে ডিমান্ড কার্ভ, অর্থাৎ আমার যে ডিমান্ড কার্ভ, সেখান থেকে আমরা ডিমান্ড দেখতে পাচ্ছি ডি কিউ, সরি হয় নাই, ইনিশিয়াল যে ডিমান্ড মানে আমার যে ডিমান্ড কার্ভ ইউজারে, সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি ডি কিউ। এবং সেই প্রাইস সিলিং এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে সাপ্লাই কার্ভ থেকে আমার কিন্তু সাপ্লাইটা হওয়ার কথা ছিল হচ্ছে অনেক বেশি, অর্থাৎ এই যে কিউএস। এখন আপনি বললেন যে ম্যাডাম এই সাপ্লাইটা এখানে নাই কেন? কারণটা যেটা হলো, যখন একটা অতিরিক্ত দামে আপনার হচ্ছে কি প্রাইস সিল করে দিল গভর্নমেন্ট, এই যে যেটা আমরা পি প্রাইস বারবার দেখাচ্ছি, তখন আমরা ইউজুয়ালি ডিমান্ড কমাই দিই। আমরা যখন ডিমান্ড কমাই দিই তখন মার্কেটে সাপ্লাইটাও একটা কন্ট্রোল ওয়েতে চলে আসে, যে না আমি কিন্তু, যেটাকে বলা যায় যে গ্যাসোলিনের মার্কেটে যখন ডিমান্ড ফল করলো, তখন যেটা হচ্ছে যে এই সাপ্লাই কার্ভটাকে প্রেসার, মানে মার্কেট মেকানিজমের কারণে আবার প্রেসারাইজড হলো মার্কেটে, এবং এই সাপ্লাই কার্ভটা S1 থেকে মুভ করে চলে গেল S2 তে। অর্থাৎ সাপ্লাই যেহেতু, প্রাইস যেহেতু বেড়ে গেল, ডিমান্ড কমে গেল, এই প্রেসারে সাপ্লাই কার্ভটা, সাপ্লাই মানে সাপ্লাই আমরা কমাই দিলাম, সো সাপ্লাই কমাই S1 থেকে যে আমরা চলে গেলাম S2 তে। সো দের ইজ এ নিউ সাপ্লাই কার্ভ উইচ ইজ S2। এখন দেখা গেল এই যে নতুন যে সাপ্লাই কার্ভ পেলাম S2, সেখান থেকে আমরা আমাদের যে প্রাইস সিলিং করা, যেহেতু প্রাইসটা ফিক্সড করা, সেখান থেকে আমরা অনলি কিউএস পরিমাণ প্রোডাক্ট
এখন সাপ্লাই দিচ্ছে। তো দেখেন গভর্নমেন্ট কিছুই করলো না, খালি বললো যে একটা ফিক্সড প্রাইস, লাইক ধরেন $4 এটা তোমরা সেল করতে হবে। এটার কারণে গভর্নমেন্ট আর কিচ্ছু না বললো। তো আমার দেখা গেলো যে সাপ্লাইও অটোমেটিক্যালি কমে গেল, ডিমান্ডও কন্ট্রোল হলো। লাস্টে যেটা দেখিয়েছি যেটা P2 প্রাইস, এটা হচ্ছে গিয়ে যে যদি এই মার্কেটটাকে আমরা অ্যাজ ইট ইজ রাখতাম, কিছুই না করতাম, তাহলে সেই ক্ষেত্রে মানে প্রাইস সেল যদি না করতাম, তাহলে সাপ্লাইটা যখন ফল করতো S1 থেকে S2 তে চলে যেত, তখন আমরা একটা নতুন ইকুইলিব্রিয়াম পেতাম। দাঁড়ান পুরো সবগুলো ছবি মুছে দিই। নতুন একটা ইকুইলিব্রিয়াম পেতাম, যেটা প্রাইস হতো P2 এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হতো আপনার এটা। তো ধরলাম যে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা আমি এটা ধরে নিলাম যে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ধরলাম জাস্ট কিউ। সো এই যে কিউ যে কোয়ান্টিটিটা পেতাম, খেয়াল করে দেখেন অ্যাটলিস্ট এখন যে সাপ্লাই পাচ্ছি তার তুলনায় সাপ্লাই এখানে বাড়তো। ডিমান্ডও অনেকখানি, যে অতিরিক্ত দামে যে আমরা ডিমান্ড তেমন একটা করছি না, সেটাও কিন্তু এখানে একটা কমে এসে একটা ফ্লেক্সিবল। তো এটা আসলে গভর্নমেন্ট মার্কেট মেকানিজম অ্যাপ্লাই না করে অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট যে প্রাইসে সেল করে দেয় সেটাতে আমাদের কিনতে বাধ্য হয়। তো সেটাও একটা আমরা হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল। এখন যেমন হচ্ছে গিয়ে আমাদের দেশে এই ধরনের প্রাইস সিল করার চেষ্টা করলে আসলে করা সম্ভব হয় না, কারণ এখানে মার্কেটটা যতটা কন্ট্রোলড ওয়েতে অপারেট করা গিয়েছে, বাংলাদেশের মার্কেটে আমরা এতটা কন্ট্রোল ওয়েতে অপারেট করতে পারি না। আচ্ছা, এরপরে আসি হচ্ছে গিয়ে প্রাইস সিলের আরো এক্সাম্পল আছে রেন্ট কন্ট্রোল। যেমন হচ্ছে ইউএসএ তে কিন্তু সহজে, ইউএসএ তে হঠাৎ করে যেটা হলো যে ওদের যখন একটা মানে সিটি যেটাকে বলে, ওদের তো হচ্ছে গিয়ে সিটি সেন্টার বলে যে জায়গাটাকে, যে যেটাতে হচ্ছে সবকিছু কাছাকাছি পাওয়া যায়, সিটি সেন্টার গুলোতে অস্বাভাবিক হাউস রেন্ট বেড়ে যাওয়া শুরু করলো। তো সিটি সেন্টার গুলোতে যখন অস্বাভাবিক হাউস রেন্ট বেড়ে যাওয়া শুরু করলো, তখন হচ্ছে গিয়ে আমার সেখানে গভর্নমেন্টের একটা রেন্ট কন্ট্রোলের প্রয়োজন হয়, কারণ সেম সাইজের বাসা সিটি সেন্টার না দিয়ে সেটা ডাউন টাউনে আছে, অর্থাৎ একটু দূরে আছে সিটি সেন্টার থেকে। তো সেটার ধরেন, যেমন ধরেন ঢাকা শহরে আপনি বনানী এলাকায় আপনার বাসা ভাড়া যেরকম হয়, বা হচ্ছে গুলশান এলাকায় বাসা ভাড়া যেরকম, উত্তরাতে যেগুলোকে আমরা একটু ভালো লোকেশন বলতে পারছি, বা যেখান থেকে কমিউনিকেশন বেটার, বা যেখানে একটু অফিস বেশি, জব সিকিউরিটি বেশি স্পেশালি, সেই জায়গার বাসা ভাড়া সাথে আপনি যদি ধরেন মোহাম্মদপুরের বাসা ভাড়া কম করে, মোহাম্মদপুর না, মোহাম্মদপুরের পেছনের দিকে ধরেন সাপোজ বেড়িবাঁধ এলাকায় যে জায়গাগুলো আছে, সে জায়গার বাসা ভাড়া যদি কম্পেয়ার করেন, দেখবেন যে সেম ফ্ল্যাট সাইজ বা বাসা ভাড়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। আপনি মোহাম্মদপুরে একটা 2200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনি হয়তো লেটস সে 30,000-এর মধ্যে আপনি বাসা ভাড়া পাবেন, কিন্তু গুলশানে একটা 2200 স্কোয়ার ফিটের বাসা ভাড়া 5 লাখ টাকার উপরেও চলে গেলে আমি অস্বাভাবিক খবর। তো এই যে এরকম অস্বাভাবিক একটা প্রাইস রেঞ্জের মধ্যে যে ফ্ল্যাকচুয়েশন দেখা দিল, সেই সময় যেটা হলো যে এরকম রেন্ট কন্ট্রোল করার একটা প্রয়োজন ছিল। তো সেই জায়গায় আমরা যেটা করলো যে আমার রেন্ট কন্ট্রোল করার প্রয়োজন, সেটা কিন্তু এই প্রাইস সিলিং এর মাধ্যমে এটা গভর্নমেন্ট সে সময় করেছে। এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে প্রাইস ফ্লোর যেটাকে করা, অর্থাৎ লোয়ার একটা প্রাইসে আমার হচ্ছে এখানে প্রাইস ফিক্সড করে দেওয়া। So আমরা এখন একটা মার্কেট দেখবো, মার্কেট উইথ প্রাইস ফ্লোর। প্রাইস ফ্লোরটা কি, যেটা লোয়ার প্রাইসটা এখানে ফিক্সড করে দাও, এবং সেই ক্ষেত্রে প্রাইস ফ্লোর করলে কি হবে সেটা আমরা দেখবো। তো ছবি আঁকতে আঁকতে আমরা আসলে আচ্ছা না, ছবিটা আঁকেন। ম্যাম এটার হেডিং দিব এ মার্কেট উইথ এ প্রাইস প্রাইস ফ্লোর। ফ্লোর, ইয়েস, ফিগার 4 এখন লিখে আছে এই মার্কেট উইথ প্রাইস ফ্লোর। ম্যাম এটাই তো লাস্ট হ্যাঁ, নাকি যে আরো না আছে? না 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 না, এরপরে আরেকটা আছে, যে মিনিমাম ওয়েজ প্রাইস ফ্লোরের একটা এক্সাম্পল দেখবেন না, তো কাজ করছে। ম্যাম, এইটা হুম, শুরু করার আগে একটা জিনিস যদি বলি, সেটা হ্যাঁ, হচ্ছে যে এই এটা আমরা পড়ছি, এর আগে পড়লাম, এখন আবার প্রাইস ফ্লোর পড়ছি। এই প্রাইস ফ্লোরের কোশ্চেনিংটা কেমন হবে? সাপোজ একটা কোশ্চেন করলে, কোশ্চেন অনুযায়ী যদি আমরা আগাই, তাহলে মনে হয় বুঝতে একটু সুবিধা হয়। স্যাম্পল কোশ্চেনের কথা বলছেন? এই চ্যাপ্টার থেকে কোশ্চেন একদম ডিরেক্ট করবো, মানে ফিগারের নেমটা দেওয়া, যেটা আমি বলছিলাম না যে এখান থেকে, যে আমি বলবো যে হোয়াট উড বি দ্য মার্কেট আউটকাম, এই যে টাইটেল গুলো খুব সুন্দর, হোয়াট উড বি দ্য মার্কেট আউটকাম when there is a price floor over there, বা if government applies price floor
হোয়াট উড বি দ্য এফেক্ট অন দ্য মার্কেট আউট, এভাবে প্রশ্ন করবো। আর যদি এইটা থেকে প্রশ্ন করতে চাই, লাইক মিনিমাম ওয়েজ টোয়েজ, যেখানে হচ্ছে প্রাইস গ্রোথটা এফেক্ট ফেলছে, হ্যাঁ, সো এটা হয়তো এইভাবেই করতে পারে প্রশ্ন, যে হাউ মিনিমাম ওয়েজ এফেক্ট অন দ্য লেবার মার্কেট, এক্সপ্লেন ইউজিং দ্য প্রাইস গ্রোথ, এভাবে প্রশ্ন করতে পারি। অথবা প্রশ্ন করতে পারি যে ধরেন যে আগের যেখানে যে পড়লাম, যেখানে আমি প্রশ্ন করছিলাম যে explain the explain a market of gasoline where price ceiling does work, বা আমি হয়তো এরকমও বলতে পারি explain the market minimum wage of labor market where price floor does work, কিন্তু প্রাইস ফ্লোরটা কাজ করে, এরকম প্রশ্ন করতে পারি। ডিরেক্ট জি ম্যাম। প্রশ্নটার মধ্যে মেনশন করে দিব যে আমি প্রাইস ফ্লোর চাচ্ছি না প্রাইস সিলিং চাচ্ছি। এক্সাম্পল যদি চাই তাহলে দেখবেন যে মার্কেটের নামটা মেনশন করব, যে ওই মার্কেটে কি হয়েছিল স্পেসিফিকলি সেটা। এটা শেখানোর রিজনটাই হচ্ছে, দেখবেন যে গভর্নমেন্ট অনেক সময় গভর্নমেন্টের ডিসিশনের কারণেও তো আমরা আমাদের প্রোডাক্টের প্রাইসিংটা করে থাকি। তো সেক্ষেত্রে অনেক সময় গভর্নমেন্ট ওই যে বললাম মিনিমাম মিনিমাম প্রাইস বা ম্যাক্সিমাম প্রাইস এটা একটু মেনশন করে, তো মিনিমাম ম্যাক্সিমাম প্রাইস যদি মেনশন করে সেভাবে তো আমাদের কাজ করতে হবে, সেটাই। আচ্ছা আঁকেন, ছবিটা আঁকেন, এটা আঁকেন, আরো দুইটা ছবি আঁকতে হবে, মানে এটা আগে বুঝবো তারপরে পড়াতে হবে। চুপ। ম্যাম, তাহলে আমার ফিগার হলো যে ফিগার 1, ফিগার 2, ফিগার 4, ফিগার 5, এই 6টা। হ্যাঁ হ্যাঁ, 1 2 4 5 বইয়ের অনুযায়ী। বইয়ের এটা যদি ওই যে বইয়ের পেজ নাম্বারের সাথে যে পিডিএফ, যেমন আমার পিডিএফ এ 146, বাট এখানে হচ্ছে 117 নাম্বার পেজে, এই জন্য আমি টপিকের নামটাই বলছি বাট। ম্যাম, হুম, বলেন। আমাদের তো 16 তারিখে লাস্ট ক্লাস, হুম হুম এক্সামের আগে। হুম। ম্যাম, একটা ওভারঅল একটা অনলাইনে একটা ক্লাস নেওয়া যায় ম্যাম? না, অনলাইনে কোনো ক্লাস নিব না, আর কোনো অনলাইনে ক্লাস হবে না। ডিন স্যার আজকে আমাকে এটা ম্যাম, একটা বলছে। জাস্ট ম্যাম। আর ডিন স্যার আমাকে বলেছে আমি যদি এটা একটু স্টুডেন্টদের মেনশন করে দিই অনলাইনে, যাতে আর ডিমোটিভেট করা হচ্ছে আপনাদেরকে, বুঝতে পারছেন? কারণ যেটা ম্যাম, হয় যে ম্যাথের ক্লাসটা ধরেন, কি আপনার কাছে রেকর্ড করা আছে, মানে বুঝি আপনার নাই ইউটিউব চ্যানেলে? কোনটা ম্যাম, কোনটা। ম্যাথের ওই ক্লাসটা, ওই আমার ইলেকট্রিসিটি ম্যাথ যেটা না হয়ে কোনটা? গেছে এটাই একটা ঝামেলা, ম্যানেজারিয়াল ইকোনমিক্স এর ক্লাসগুলো কিন্তু সবসময় আমি নিয়েছি অফলাইনে। এই জি ম্যাম। ক্লাসের খুব অল্প কিছু ক্লাস রেকর্ডিং আছে, যেটা আছে সেটা হচ্ছে 3টা 4টা সেমিস্টার আগে, সেই সময় মানে সেই সময় আউটলাইনের সাথে এবার আপনাদের আউটলাইনের অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। সো দেখা যায় ওখান থেকে যে শেয়ার করে দিব হচ্ছে না, যেমন এই যে প্রাইস সিলিং, এটা কোনো, এটার উপর কোনো রেকর্ডেড ভার্সন ক্লাস নাই আমার, বিকজ এটা আমি বিবিএ তে পড়াই না, এগুলো শুধু এমবিএ তেই পড়াই, কোনো রেকর্ডেড ভার্সন। এবং ক্লাসগুলোর আগে সব আপনারা এমবিএ যদি দেখেন রুটিন, গত 3 4 সেমিস্টার 2 বছর ধরে আমরা এমবিএ এর ক্লাসগুলো, মেজর যে ক্লাসগুলো যেগুলো হচ্ছে ক্লাসে করানো বেটার, সেগুলো সবই হচ্ছে আপনার ইয়াতে হয়, অফলাইনে হয়। ঠিক আছে, আমরা চলে আর যাই একটা আমাদের বিষয় ছিল এক্সাম্পলে। ম্যাম, সেটা হচ্ছে আমাদের ফাইনালে কিন্তু এবার কোনো বন্ধ নেই ইকোনমিক্স পরীক্ষার আগে। আমাদের কিন্তু ইকোনমিক্স এর চ্যাপ্টার কিন্তু অনেকগুলি আছে। এখন কি ম্যাম কোনোভাবে আহ আমরা কি বলতে পারি বা হ্যাঁ অবশ্যই, স্যারদের রুটিনের কাছে ব্যাপারে রিকোয়েস্ট আপনাদের করতে যদি পারি? আপনাদের যদি রুটিনের ব্যাপারে কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনারা স্যারের সাথে কথা বলে রুটিন চেঞ্জ করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এবং ইউজারে আপনাদের এই ব্যাপারগুলোতে এটা সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হয়। এমবিএ রুটিন চেঞ্জ করা পসিবল, কারণ এমবিএ রুটিনের ক্যালকুলেশনটা খুব বেশি না। আমার যেই কোর্সটার সাথে কনফ্লিক্ট হচ্ছিল, যে কোর্সের সাথে কারণে আপনাদের হচ্ছে ওই যে ওভারল্যাপ পড়ে গিয়েছিল, ওই কোর্সটা তো আপনার হচ্ছে এক্সাম হয়ে যাবে, কালকে এক্সাম হয়ে যাবে না এই কোর্সটার, তো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আপনারা চাইলে চেঞ্জ করে দেবেন। আচ্ছা, শেষ করে ফেলে যত দ্রুত শেষ করবেন শেষ করে দিতে পারবো।
আজকের টপিক কি খুব মানে কঠিন মনে হচ্ছে? আজকের টপিক সোজা না বলেন? ছবিটা একটু বুঝে বুঝে এঁকে ফেলতে পারলেই হবে। এখন আমরা একটা জায়গায় প্রাইস ফ্লোর দেখবো, এবং সেটাও বাইন্ডিং নট বাইন্ডিং দুইটাই জায়গাতে। আচ্ছা, বাইন্ডিং বলতে যেটা বুঝতে পারছি, গভর্নমেন্ট এখানে রিজিট থাকে, সো দ্যাট আমরা ওখানে ওই প্রাইসটাকে সেল করতে বাধ্য হই। আর নট বাইন্ডিং এ একটা দাম বলে দেন, বাট তুমি এর মধ্যে ফ্লেক্সিবল। তো যেমন হচ্ছে কি, আমরা প্রাইস ফ্লোর বলতে বুঝেছি যে দিস ইজ দ্য মিনিমাম প্রাইস দ্যাট উই ক্যান আস্ক। হ্যাঁ, এটা লিগেলি মিনিমাম যেটা একটা প্রাইস দিয়ে দেয় তখন অনেক সময় সেরকম। তো সেক্ষেত্রে আমরা ওই আগের প্রিভিয়াস আইসক্রিম ফ্যাক্টরিটা নিয়ে বলছিলাম। এখানে আমরা ইনিশিয়ালি নট বাইন্ডিং এ যখন দেখছি, দেখলাম যে গভর্নমেন্ট একটা প্রাইস ফ্লোর করে দিল, সেটা হচ্ছে $2 প্রাইসে। তো যেহেতু ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল আমার $3, এবং এটা নট বাইন্ডিং, অর্থাৎ এটা এমন না যে রিজিট, সেই কারণে there is no impact on this market, অর্থাৎ that means this market operate on the equilibrium। যেহেতু, যদিও আপনাদের মনে হচ্ছে যে প্রাইস ফ্লোর দাম কমে গেছে, সেখানে সাপ্লাই কমে যাওয়ার কথা, ডিমান্ড বেড়ে যাওয়ার কথা, এরকম কিছু হইলো না, কারণ এটা বাইন্ড করা, মানে একদম বন্ধ করা না যে তোমাকে এইভাবেই কাজ করতে। বাট রাইট সাইডে যে ছবিটা দেখলাম, এই প্রাইস ফ্লোর দ্যাট ইজ বাইন্ডিং, সেখানে আমরা একটু ডিফারেন্ট সিচুয়েশন দেখলাম। সেখানে আমরা দেখতে পেলাম যে আমার প্রাইস ফ্লোর করে দিয়েছে গভর্নমেন্ট, এবং বা বাই দ্য ওয়ে, আমি একটু রিপিটে যাচ্ছি, এখানে যাচ্ছি, এই ছবিটা দেখলে বুঝতে পারবেন, যারা একটু ডিটেল বুঝবেন তারা বুঝবেন। এই যে শর্টেজের যে সিচুয়েশনটা হয়েছিল না, আপনার হচ্ছে কি বাইন্ডিং এর কারণে প্রাইস ফ্লোরের, প্রাইস সিলিং এর, সরি, এই সেম সিচুয়েশনটা যদি আমি প্রাইস ফ্লোরে করে দিতাম, এখানে যদিও সারপ্লাস দিয়ে দেখাচ্ছে, কিন্তু যদি আমি ইকুইলিব্রিয়ামের, লোয়ার ইকুইলিব্রিয়ামের পোর্শনে প্রাইস নিতাম, এবং সেক্ষেত্রে সারপ্লাস হতো, সরি শর্টেজ হতো, যে সিচুয়েশনটা দেখা যেত সেটা কিন্তু প্রাইস সিলিং এও দেওয়া আছে। জাস্ট ওটা প্রাইস সিলিং ছিল, এটা প্রাইস ফ্লোর। প্রাইস সিলিং প্রাইস ফ্লোর কাইন্ড অফ সিমিলার টপিক, জাস্ট আমাকে বুঝতে হবে যে দামটা এটা সর্বোচ্চ দাম, এটা সর্বনিম্ন দাম। তো এখন আমরা প্রাইস সিলিং দেখছি, যেখানে হচ্ছে বাইন্ড করা। তো হিয়ার দ্য প্রাইস ইজ অ্যাবোভ দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস ইনিশিয়ালি ডিমান্ড সাপ্লাই থেকে যেটা পেয়েছিলাম $3, না, আমার গভর্নমেন্ট প্রাইস সিল করে দিল হচ্ছে গিয়ে $4। তো $4 যখন প্রাইস সিল করে দিল, একটা একটা হাই প্রাইস, তো হাই প্রাইসে যেটা হলো যে আমরা দেখতে পেলাম দিস হাই প্রাইস পাসেস দা ডিমান্ড কার্ভ। এই যে দেখেন কিভাবে আমি বের করেছি, যে পাস করলে এটা কে, এইখান থেকে আমরা খুঁজে বের করলাম যে হ্যাঁ এটা হচ্ছে ডিমান্ড কার্ভ। তাহলে এখান থেকে যে পাসিং পয়েন্ট থেকে আমরা বের করে নিলাম যে এটা কি, এটা হচ্ছে কি কোয়ান্টিটি ডিমান্ড। আমরা দেখতে পেলাম যে দাম যখন বেড়ে গেল, $4 হলো, সেই $4 আমার কোয়ান্টিটি ডিমান্ড আমরা পেলাম হচ্ছে 80। আবার একইভাবে এই $4 প্রাইসে এবার আমরা চলে গেলাম, এরপরে কাকে পাস করেছে, এই পয়েন্ট, এটা কোন এটা কি ডিমান্ড না সাপ্লাই, এটা বোঝার জন্য এই কার্ভ থেকে দরকার হলে উপরের দিকে যাবে, তো এটা সাপ্লাই। তো সেখান থেকে আমরা দেখতে পেলাম যে কোয়ান্টিটি সাপ্লাইড হলো 120। তো খুব স্বাভাবিক ভাবে দাম যখন বেড়ে যাচ্ছে, আমরা অ্যাজ এ কনজিউমার আমরা ডিমান্ড কমাই দিচ্ছি, so আমাদের ডিমান্ড হয়ে গেল $80। বাট অ্যাজ এ প্রডিউসার আমরা সাপ্লাই বাড়াই দিচ্ছি, so আমাদের সাপ্লাই হয়ে গেল হচ্ছে $120। তাহলে কি হলো, ডিমান্ড করছে 80টা, সাপ্লাই হয়ে যাচ্ছে 120টা। তো মার্কেটে কি হবে, অতিরিক্ত প্রোডাক্ট চলে আসবে না? তো অতিরিক্ত প্রোডাক্ট চলে আসে, এবং এখানে একটা মার্কেট ফেইলিয়ার সৃষ্টি হয়। এটাকে বলে যে মার্কেটে যে পরিমাণ আউটকাম থাকার কথা সেটা না হয় অতিরিক্ত যদি কিছু হয়, সেটাকে আমরা বলি মার্কেট ফেইলিয়ার। সেরকম মার্কেট ফেইলিয়ার সিচুয়েশন ক্রিয়েট হয়, যেটাকে আমরা বলছি সারপ্লাস। তো এখানে আমরা দেখতে পেলাম এখানে সারপ্লাস হয়ে গেল, অতিরিক্ত প্রোডাক্ট মার্কেটে চলে আসলো। এরপরে যেটা হচ্ছে যে সারপ্লাস যখন এখানে হয়ে গেল আমাদের, তখন হচ্ছে গিয়ে আমরা যেটা করলাম সেটা হলো যে এই মার্কেটে তখন এটা কিন্তু মার্কেট ফ্লো হচ্ছে। তো এরকম অনেক সময় দেখা যায় যে প্রাইস ফ্লো করে দিলেও আমার কিন্তু মার্কেটটা যে ভালো থাকবে, অর্থাৎ সর্বনিম্ন একটা দাম দিয়ে দিলাম সেটা থাকবে তা না, এরকম সিচুয়েশন আসতে পারে, আমি জাস্ট দেখানো। একই প্রশ্ন হতে পারে, ম্যাডাম প্রাইস ফ্লোর করে দিল, বাট যদি এটা ইকুইলিব্রিয়ামের নিচে হতো এবং সেটা বাইন্ডিং থাকতো, তাহলে কিন্তু আবার মার্কেটে শর্টেজ দেখতে পারতাম আমরা, সেরকমই হতে পারে। এরপরে দেখবো যে তার মানে মনে হতে পারে যে মনে হয় প্রাইস ফ্লো সবসময় কাজ করে না, বাট বিষয়টা আসলে তার প্রাইস ফ্লো অনেক জায়গায় খুব ভালোভাবে কাজ করে। যেমন সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে কি যে মিনিমাম ওয়েজ, এটা একটা ফিক্সড করে দেওয়ার ক্ষেত্রে। যেমন ইউএসএ তে কিন্তু দেখবেন যে মিনিমাম ওয়েজের একটা বিষয় আছে, যেমন এখানে বলেছে 2015 সালে ওদের মিনিমাম ওয়েজের যেটা ফেডারেল ল ওয়াইজ ওদের যে মিনিমাম ওয়েজ ফিক্সড করা ছিল সেটা হচ্ছে
$25 পার আওয়ার। এটা হচ্ছে একদম মিনিমাম ওয়েজ, অর্থাৎ এর নিচে আপনি কোনো ওয়ার্কার যেই পজিশনে কাজ করছে না কারণ, সে একটা রেস্টুরেন্টে ক্লিনার হোক, আর ধরেন সে ফর এক্সাম্পল একটা ব্যাংকের ধরেন এমটিও হোক, তার স্যালারি কিন্তু মানে অ্যাটলিস্ট একটা সর্বনিম্ন পার আওয়ার বেসিস তাকে স্যালারি দিতে হবে। তো সেটা ফিক্সড করে দিবে। তো যেটা হচ্ছে যে এই যে মিনিমাম ওয়েজ না ফিক্সড করার আগে ইউএসএ তে যেটা ছিল, যেহেতু ইউএসএ তে প্রচুর মাইগ্রেন্টরা যায়, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে মাইগ্রেট করে ওখানে সেটেল হয়, বা ইমিগ্রেন্ট যারা হচ্ছে গিয়ে লিগেল ডকুমেন্টস নিয়ে ওখানে কাজ করার জন্য যায়, তাদেরকে খুব অল্প স্যালারি অফার করে ওরা জব করায় নিত, কাজ করায় নিত। তো এই জিনিসগুলো, এই প্রিভেনশনটা আপনার হচ্ছে গিয়ে এই জায়গা থেকে রিমেডি করার কারণে কিন্তু এই মিনিমাম ওয়েজটা হচ্ছে গিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এবং এই মিনিমাম ওয়েজটা কিন্তু লেবার মার্কেটে এফেক্ট ফেলে, ভালো মতন এফেক্ট ফেলে, এবং সেখানে দেখা যায় যে আমাদের লেবার সাপ্লাই, মানে আমার দেখা যায় যে লেবার সাপ্লাই বাড়ে, এবং হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট যদিও জেনারেট হয়, বাট এই যে যেহেতু মিনিমাম একটা ওয়েজ ফিক্সড করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে লেবাররা কিন্তু চেষ্টা করে টু বিকাম স্কিল টু রিচ অন দ্যাট পজিশন। সো দেখা যায় যে তারাও কিন্তু একটা ভালো একটা পজিশনে এখানে নিজেদেরকে নিয়ে যাচ্ছে। তো এটার জন্য এখন একটু খেয়াল করে দেখেন, এটা যেহেতু লেবার মার্কেট নিয়ে আমরা দেখাচ্ছি, একটু বলে নেই। প্রোডাক্ট মার্কেটের ক্ষেত্রে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এক ধরনের ভেরিয়েবল হবে, লেবার মার্কেটে কিন্তু আর এক রকম। যেমন আমি নিজে এমফিল করছি, আমার এমফিল এর টপিক হচ্ছে মানে লেবার ইকোনমিক্স এর সাথে, মানে লেবার মার্কেটের সাথে রিলেটেড। তো যখন আমি কাজগুলো করি এটা কিন্তু মাথায় রাখতে হয়। তো একটু খেয়াল করে দেখেন, আমি এখন লেবার মার্কেট নিয়ে কাজ করছি। সেখানে আমরা দেখাবো যে মিনিমাম ওয়েজ রেট এফেক্ট অন দা লেবার মার্কেট। এখানে মিনিমাম ওয়েজটাকে আমরা প্রাইস ফ্লোর করেছে, সিলিং বলে ফেলছি, সরি। প্রাইস ফ্লোর কি একটা মিনিমাম প্রাইস যার নিচে আপনি দিতে পারবেন। তো সেখানে যেমন প্রাইস ফ্লোর করে আমরা ওয়েজের একটা মিনিমাম ওয়েজ ডিসাইড করে দিয়েছি, এর নিচে দিতে পারবেন না। যেমন বাংলাদেশে মিনিমাম ওয়েজ কিন্তু এখন অ্যাপ্লাই করা হয়েছে গার্মেন্টস সেক্টরে, যদিও সেখানে আনএমপ্লয়মেন্ট জেনারেট হয়েছে, সেখানে প্রচুর, আমরা সেটাই দেখবো, বাট ইট ওয়ার্কস, মানে এটা করার কারণে দেখা যায় যে যারা কাজ পায় দেয়ার ইন এ বেটার পজিশন। এটাই হচ্ছে কি আমাদের এখানকার মেইন আউটকাম, সেটা আমরা বের করে দেখবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইনিশিয়ালি যখন, আচ্ছা আগে একটু বলে নিই, তো যেহেতু এটা লেবার মার্কেট, সো ওয়াই এক্সিস এটা কেয়ারফুল থাকবো আমরা যখন ছবিটা আঁকবো। ওয়াই এক্সিস আমরা দিব হচ্ছে ওয়েজ, এন্ড এক্স এক্সিস আমরা দিব হচ্ছে গিয়ে কোয়ান্টিটি অফ লেবার, লেবারের সংখ্যা কতটুকু সেটা আমার এখানে আসবে। আর ওয়াই এক্সিস আমার থাকবে হচ্ছে কি ওয়েজ। তো যেটা ছিল যে লেবার, আমার এখানে কোয়ান্টিটি অফ লেবার, যেটা ডিমান্ড, এটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ। সো এই যে দেখেন এটা কিন্তু ডিমান্ড কার্ভে, জাস্ট এটার নাম দিয়েছে লেবার ডিমান্ড। আর সাপ্লাই কার্ভটা এটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং, একই রকম, জাস্ট এটা যেহেতু লেবার মার্কেটে ক্ষেত্রে কাজ করছে এই জন্য এটা নাম দিয়েছে লেবার সাপ্লাই। সো এগেন দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কার্ভ দে পাসেস টু ইচ আদার, দেন ফ্রম দেয়ার আমরা কি পেলাম যে ইকুইলিব্রিয়াম একটা প্রাইস আর ইকুইলিব্রিয়াম একটা কোয়ান্টিটি আগে যেরকম পেতাম। তো এখানে যেহেতু কোয়ান্টিটি অফ লেবারে যাচ্ছে, so আমরা এখানে ইকুইলিব্রিয়াম লেবার মানে ইকুইলিব্রিয়াম এমপ্লয়মেন্ট পেলাম। অর্থাৎ এখানে যে সাপ্লাই, লেবারের সাপ্লাই এবং লেবারের ডিমান্ডটা যখনই সমান হবে সেইখানেই তো এমপ্লয়মেন্ট জেনারেট হবে। সো এই জন্য আমরা বলছি যে ইকুইলিব্রিয়াম এমপ্লয়মেন্ট পেলাম, ঠিক একইভাবে ইকুইলিব্রিয়াম ওয়েজ পেলাম, অর্থাৎ স্যালারি যেটা হচ্ছে অফার হয় সেটা হচ্ছে আমরা এখানে পেলাম। তো এখানে হচ্ছে গিয়ে আমরা সেটা করতে যে আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো গিয়ে যে আমরা এখানে আমাদের সুবিধার জন্য আমরা এটা একটা প্রাইস ধরে নিলাম, এটা হচ্ছে $8 পার আওয়ার, এরকম একটা ইকুইলিব্রিয়াম ওয়েজ আমরা এখানে পেলাম। $8 পার আওয়ার আমরা একটু ধরে নিলাম ইকুইলিব্রিয়াম ওয়েজটা আমার এখানে আসলো। পরবর্তীতে গভর্নমেন্ট প্রাইস ফ্লোর এই মার্কেটে অ্যাপ্লাই করলো $8 পার আওয়ার। গভর্নমেন্টের মনে হলো যে এটা ওকে না এই মার্কেটটার জন্য। তো তার একটা মানে এই প্রাইসে হয় না, তো একটা মিনিমাম প্রাইস সেট করে দেওয়া হচ্ছে, অর্থাৎ তার মিনিমাম স্যালারি সেট করে দেওয়া হচ্ছে, যেটাকে আমরা মিনিমাম ওয়েজ করছি। তো মিনিমাম ওয়েজ এখানে ফিক্সড করে দিল। এই মিনিমাম ওয়েজটা এই যে আমরা একটা ওপরের পজিশনে দেখতে পাচ্ছি প্রাইস সিল করে দেওয়া। ধরে নিলাম এটা ছিল $8 পার আওয়ার, এটা হয়ে গেল হচ্ছে কি $12 পার আওয়ার, অর্থাৎ এখন কিন্তু আরো একটু বেশি আগের থেকে পার আওয়ারে আমরা স্যালারি দেওয়া শুরু করছি।
তাহলে আমরা যখন অতিরিক্ত প্রথম উপরের প্রাইসটা পেলাম, দেখেন কিভাবে বের করবো। তাহলে এই লেবার মানে মিনিমাম যে ওয়েজ প্রাইস উপরে আমরা ফিক্সড করলাম, সে মিনিমাম ওয়েজে আমরা লেবার ডিমান্ড কতটুকু দেখতে পাচ্ছি, দেখি তো একটা ডিমান্ড কার্ভে কোথায় যাচ্ছে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে আমার এতখানে। আমি তারপরে এটা একটা ভ্যালু দিব। তো আমি ধরে নিলাম, ধরেন এখানে কোয়ান্টিটি ডিমান্ড আমি দিব 100, দেখার যেটা সুবিধা 100 না, 111 জন দেখতে বেশি সুবিধা। তো 111। এরপরে যেটা দেখা গেল, ঠিক একই ভাবে আমার যে কোয়ান্টিটি অফ লেবার সেটা যখন হচ্ছে গিয়ে আমার দেখতে পাচ্ছি না, খুব কষ্ট, 160 লিখতে চাচ্ছিলাম, হচ্ছেই না। সো তারপরে যেটা হলো যে ঠিক একই ভাবে আমার সেম প্রাইসে যখন হচ্ছে গিয়ে মিনিমাম ওয়েজ $12 পার আওয়ার। সো দেখতে পেলেন যে $12 পার আওয়ার এই ওয়েজটা যখন অফার করা হলো, এটা অবশ্যই ইকুইলিব্রিয়াম ওয়েজের থেকে বেশি, এবং গভর্নমেন্ট এটা মিনিমাম ওয়েজ হিসেবে অ্যাপ্লাই করেছে। সো অ্যাজ এ লেবার আপনি কি চিন্তা করেন যে মার্কেটে আগে যা দাম ছিল পার আওয়ার স্যালারি, আমি এখন তার থেকে বেশি পাচ্ছি, তাহলে অবশ্যই আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে যে আমি কিন্তু আপনার আমি কিন্তু যেটা করবো যে আমি কিন্তু ওই ওই অতিরিক্ত দাম মানে অতিরিক্ত কাজ করার কথা তখন চিন্তা করবো। সো আবার একইভাবে ওই দামে কিন্তু লেবার আপনি চিন্তা করবেন যে আপনি যদি অ্যাজ এ এমপ্লয়ার হয় আপনার কাছে মনে হবে যে আপনার অতিরিক্ত দাম দিতে হচ্ছে, So, আপনি একটু কম টাকা খরচ করে যদি লেবারকে এমপ্লয় করতে পারেন সেটা আপনার জন্য বেটার। তো আপনি হয়তো কোনো চিন্তা করবেন যে আমি একটু কম টাকা পে করে লেবারকে এমপ্লয় করে থাকি। তো সেই জায়গায় যেটা হলো যে মিনিমাম ওয়েজটা যখন অ্যাপ্লাই করা হলো, লেবার ডিমান্ডটা দেখেন কতটুকু কম, 111, অর্থাৎ 110 জন আমি এরকম নিলাম। আর মিনিমাম ওয়েজ যখন আমি $12 পার আওয়ার করে দিলাম, দেখেন এটা সাপ্লাই কার্ভকে কোথায় পাস করে যাচ্ছে, বেশ উপরের একটা পজিশনে পাস করে যাবো, সেখানে কোয়ান্টিটি সাপ্লাই পেলাম 160। সো মিনিমাম ওয়েজ যদি $12 পার আওয়ার হয়, 111 জন মানুষের চাকরি দেওয়ার মতো ডিমান্ড আছে মার্কেট। বাট 160 জন মানুষ তারা কাজ করতে চাচ্ছে, যেহেতু স্যালারিটা ইকুইলিব্রিয়াম স্যালারির থেকে বেশি, যেখান থেকে দেখা যায় ইকুইলিব্রিয়াম স্যালারির থেকে বেশি। তাহলে কি হচ্ছে, অতিরিক্ত মানুষ কাজ করতে চাচ্ছে না, তখন মার্কেটে একটা লেবার সারপ্লাস চলে আসে, বা আমরা যেটাকে বলে থাকি আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন আসে। কিন্তু এই মার্কেটটা আমরা এটাকে বলি একটা বেটার সিচুয়েশন। কারণটা হচ্ছে, দেখেন কিছু মানুষ যারা হচ্ছে গিয়ে জব পেয়ে যাচ্ছে, অর্থাৎ 111 যারা, তারা কিন্তু আগের থেকে আগে একটা বেয়ার মিনিমাম স্যালারি তারা পাচ্ছিল, সেখান থেকে একটা বেটার স্যালারি অর্থাৎ $12 পার আওয়ার তারা কিন্তু সেটা পাচ্ছে, এবং একটা বেটার পজিশনে যাচ্ছে। এবং যারা এই যে মাঝখানে ধরেন 50 জন জব পাচ্ছে না, তাদের কিন্তু টার্গেট থাকবে যে স্কিলড আপ হওয়ার, ভালো একটা কিছু করা, সো দ্যাট দে উইল রিচ ওই যে বললাম যে 110 জন চলে আসতে পারে। সো মেইনলি আমরা যেটা ভাবি যে প্রাইস ফ্লোর খারাপ বা প্রাইস সিলিং খারাপ, যেটাকে যদি পলিসিগত ভাবে ঠিকভাবে অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে প্রাইস সিল বা প্রাইস ফ্লোর পুরোটাই কিন্তু খারাপ না। এবং এই আমরা যেটা স্টাডি করলাম, এখান থেকে আমাদের মেইন লার্নিং আউটকামই হচ্ছে গিয়ে যে প্রাইস ফ্লোর করলে বা প্রাইস সিল করলে সেক্ষেত্রে আমার ডিমান্ড সাপ্লাইয়ের পরিমাণটা কতটুকু হতে পারে সেটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া। নেক্সট এখান থেকে আমি প্রশ্ন করবো না, এটা হচ্ছে ফুড ফর থট, আর একটু কথা বলার যে বিষয়টা, যেটা যে আমরা এইটার আরো বেশি মানে প্রাইস সিলিং করার মাধ্যমে বা প্রাইস ফ্লোর করার মাধ্যমে এই গভর্নমেন্ট পলিসি গুলো নেয় না। আরো একটা পলিসি আছে, সেটা হচ্ছে কি ট্যাক্স। গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে ট্যাক্স ইম্পোজ করেও চাইলে মার্কেটটার প্রাইসিংটা কন্ট্রোল করতে পারে। যেমন খুব সিম্পলি যদি বলি, প্রাইস ট্যাক্স ইম্পোজ করলে ইউজুয়ালি যেটা হয় যে যদি আপনি সেলারদের উপর ট্যাক্স ইম্পোজ করেন, সেক্ষেত্রে সেলার অর্থাৎ যে প্রোডাক্টটা তৈরি করছে তার উপর যদি আপনি ট্যাক্স ইম্পোজ করেন, যেমন আমি এখানে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছিলাম যেখানে ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল হচ্ছে 100 ইনিশিয়ালি, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ছিল 100, আর ইনিশিয়ালি ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল হচ্ছে $3। পরবর্তীতে দেখা গেল যে এই মার্কেটে সেলারদের উপর ট্যাক্স ইম্পোজ করা হলো। ট্যাক্সটা কি? ট্যাক্সটা হচ্ছে 50 সেন্ট পার ইউনিট এরকম করে। তো সেলারদের উপর ট্যাক্স ইম্পোজ করলে কি হচ্ছে, তাদের প্রোডাকশন কস্ট বেড়ে যাচ্ছে। ও কি করে, তখন এই প্রোডাকশন কস্টটা অ্যাডজাস্ট করে কিন্তু প্রোডাক্টের প্রাইসটা
সে হচ্ছে ডিসাইড করে যে ওই অনুযায়ী যাতে প্রোডাক্টটা সে প্রাইসটা সে ডিসাইড করতে পারে। তো সেই কারণে যেটা হয় যে প্রোডাক্টের প্রাইসটা ডিসাইড করছে, তার মানে প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়। প্রোডাক্টের প্রাইস বাড়লে এজ এ কনজিউমার আমরা কি করি, আমরা কম ডিমান্ড করি। কম ডিমান্ড করলে সাপ্লায়াররা অটোমেটিক্যালি সাপ্লাইটা কমায় দেয়। সো এখানে দেখা যাচ্ছে যে সাপ্লাই S1 থেকে কমে S2 তে চলে গেল। খুব সিম্পল জিনিস, ট্যাক্স ইম্পোজ করার কারণে তার খরচ বেড়ে গেল, সোশ্যাল সাপ্লাই কমায় দেয়। সো এই মার্কেটে দেখা গেল যে নতুন সাপ্লাই কার্ভ তখন S2 হলো, এবং দেখেন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি আগে ছিল 100, এখন হয়ে গেল 90। এবং এখানে এটাও দেখাচ্ছে যে ট্যাক্স ছাড়া দাম কত ছিল, $3। তারপরে উইথ ট্যাক্স বায়াররা পে করতেছে হচ্ছে $3.30। এবং প্রাইস হচ্ছে গিয়ে আপনার সেলাররা কতটুকু প্রাইস রিসিভ করছে সেটা কিন্তু এখানে দেখাই দেবে। তো এটা হচ্ছে কি একটা বিষয় যে অর্থাৎ যদি আমরা ট্যাক্স ইম্পোজ করি তখন হচ্ছে সেলারদের উপর ইম্প্যাক্ট ফেলে। অনেক সময় বায়ারদের উপরে যদি আপনি ট্যাক্স ইম্পোজ করেন সেটারও কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। আচ্ছা তার সেলার আরেকটা জিনিস এটা দেখাই দিই, আমার মনে হলো যে আরেকটা ফুড ফর থট দিই। সেটা হচ্ছে যে আমাদের মনে হতে পারে যে সেলারদের উপর আমি ট্যাক্স ইম্পোজ করলাম, আহ মানে শুধু সাপ্লাই ট্যাক্স চলে আসলো, এটা মনে হয় সেলাররা সব টাকা পকেটে আমাদের থেকে টাকা পকেট নিয়ে দেয় না, বিষয়টা তা দাঁড়ায়। এটার জন্য একটু দেখাচ্ছে, দেখেন ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম প্রাইস কোয়ান্টিটি ছিল 100, দেখেন ইকুইলিব্রিয়াম প্রাইসটা ছিল কিন্তু আমার ফ্রি না, এটা অনেক বড় হয়ে যাচ্ছে। ইকুইলিব্রিয়াম প্রাইসটা ছিল হচ্ছে আমার আপনার যেটা ছিল সেটা $3। যখন ট্যাক্স ইম্পোজ করে আমার সাপ্লাই কার্ভটা S1 চলে গেল, সেখান থেকে পাস করলো যে পাসিং পয়েন্ট, সেখান থেকে আমরা দেখলাম যে ইউজুয়ালি প্রাইসটা এটা হওয়ার কথা, যেমন এখানে ওরা বের করেছে 3.30, কিন্তু না, প্রাইসটা এটা হয় না। ওরা কি করে, ওর এই প্রাইসটা অর্থাৎ $3.30 হচ্ছে গিয়ে আপনি সেলার আপনি পে করছেন, সরি আপনি বায়ার আপনি পে করছেন। আর এই যে দেখেন এই প্রাইসটা, এই যে যেখান থেকে যে প্রাইসটা বের হলো, এটা অরিজিনাল সাপ্লাই কার্ভ একটা পয়েন্টে পাস করলো না, এই যে দেখেন এই যে গ্রিন, এখান থেকে আর একটা প্রাইস আসে, সেটা হচ্ছে $2.80। এই প্রাইসটা সেলার রিসিভ করা, অর্থাৎ যে বিক্রেতা সে রিসিভ করে। আর এই যে এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, অর্থাৎ 2.8 থেকে শুরু করে 3.30, এই ডিফারেন্সটাই হচ্ছে আপনার ট্যাক্স, অর্থাৎ যে টাকাটা আপনি গভর্নমেন্টকে পে করে ফেলতেছেন, মানে আমরা সেলার থেকে বায়ারের কাছে যাচ্ছি। তো ইন টোটাল 50 সেন্ট আমরা এখানে পে করা হচ্ছে। খুব সিম্পলি বের করেছে, আবার দেখা যাচ্ছে সাপ্লাই কার্ভটা থেকে এখান থেকে বের করা। তো সাপ্লাই কার্ভের নতুন সাপ্লাই কার্ভ পুরাতন ডিমান্ড কার্ভের সাথে পাস করে যেখানে পাচ্ছি, সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে নতুন প্রাইস পাচ্ছি উইথ ইকুইলিব্রিয়াম, সেটা হচ্ছে $3.30। কিন্তু অ্যাকচুয়ালি সেলাররা দেয়, পে করে হচ্ছে, মানে পায় হচ্ছে $2.8। মাঝখানে যে ডিফারেন্স সেই টাকাটা আমরা হচ্ছে ট্যাক্স হিসাবে দিই। তো এটা একটু দেখতে পারেন যে ট্যাক্স ইম্পোজ করলে কিভাবে আমাদের উপরেও মানে প্রাইসিং এর ইম্প্যাক্ট পড়ে। গভর্নমেন্ট এই ট্যাক্স ইম্পোজ করে মার্কেট আউটকামেও অনেক চেঞ্জেস আনতে পারে। ট্যাক্স ইম্পোজ অনেক ক্ষেত্রে বায়ারদের উপরে ইম্পোজ করা হয়, সেখানেও চেঞ্জেস আসতে পারে। তো দ্যাটস ইট। ফাইনালে দেখবেন যে আমাদের প্রশ্নগুলো, হ্যাঁ ম্যাথ একটু পোর্শন কম, বাট ফাইনালের প্রশ্নগুলো হচ্ছে থিওরিটিক্যাল হলো, যেটা ছিল যে আমাদের সেলফ লার্নিং এর জায়গা অনেক ছিল, অর্থাৎ নিজে থেকে লেখার জায়গা অনেক আছে, এবং ইজি ছবিগুলো যদি আঁকতে পারেন, যেমন এই যে ট্যাক্সের যে চ্যাপ্টারটা আমরা পড়লাম, বা আজকে পলিসি প্রাইসিং পলিসির উপরে যে চ্যাপ্টারটা পড়লাম, দেখা যাচ্ছে যে আমরা যদি আহ এই প্রাইস সিলিং প্রাইস ফ্লোর এই জিনিসগুলোই বুঝে আমরা মোটামুটি লিখতে পারবো। আর ডিটেল কোশ্চেনটা এখানে সাধারণত ঘুরে পেঁচাই দিব না, বা কোনো কেসের মতো করে দেবো না, একদম ডিটেল দিব, একদম ডিরেক্ট লিখবো, সেখানে জাস্ট অ্যান্সার। আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের সিটিটা হবে ফার্স্ট ক্লাসে, অর্থাৎ 2:15 থেকে 3:15 পর্যন্ত আমরা সিটি নিবো, এরপর আমাদের প্রেজেন্টেশন শুরু হবে। সো এসেই যেটা করবেন যে প্রেজেন্টেশনের স্লাইডটা সরি প্রেজেন্টেশনের স্লাইডটা হচ্ছে আপনারা আপনাদের ক্লাসরুমের যে ইয়াটা আছে, কম্পিউটারটা আছে, ওখানে সেভ করে রাখবেন, যাতে ওখানে আমাদের টাইমটা নষ্ট না হয়। আর আজকে আমি ক্লাসে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, যেখানে 10টা টপিক দেওয়া থাকবে। সেই 10টা টপিকের মধ্যে যে কোনো টপিকের উপর আপনি প্রেজেন্টেশন দিতে পারেন। প্রেজেন্টেশনের টাইমিং থাকবে 5 to 7 মিনিটস। এই 5 to 7 মিনিটস কভার করার জন্য আপনার যতগুলো স্লাইড লাগে ততগুলো দেবেন। তাই বলে একটা স্লাইড দিয়ে দিয়ে দিন না আবার প্রেজেন্টেশন। আবার এই নাও আই ওয়ান্ট টু গিভ থ্যাঙ্কস টু মাই অনারেবল টিচার, এইসব বলে টুলো 10 মিনিট নষ্ট করে না, এগুলো কোনো কিছু বলা দরকার নেই। টু দা পয়েন্টে কথা বলবেন, প্রেজেন্টেশন টপিকটা নিয়ে কথা, মেইন কথা এটা।
ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখাবো। আর সিটি সিলেবাস তো বলেছিলাম, সিটি সিলেবাসটা হচ্ছে আমাদের মার্কেট যে টপিকটা ছিল সেটা, এবং হচ্ছে কি এলাস্টিসিটি যে টপিকটা ছিল সেটা। মার্কেট টপিকের জন্য আমরা 4টা চ্যাপ্টার কভার করে পড়েছেন, যদিও 2টা 3টা করে পেজ পড়েছি। চ্যাপ্টার 14, 15, 16, 17 ফ্রম আওয়ার রেফারেন্স বুক। আর ইলাস্ট্রিসিটির জন্য আমরা চ্যাপ্টার 5টা ফলো করি। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? ওকে ম্যাম। ঠিক আছে, ওকে, তাহলে ভালো থাকবেন। ইনশাল্লাহ ওকে নেক্সট ক্লাস ম্যাম। দেখবো। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। সবার প্রেজেন্টটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, জুবাইর পেয়েছেন প্রেজেন্ট। ম্যাম আমি কিন্তু ছিলাম। হ্যাঁ, দিয়েছি। ওটা দেখিয়ে দিয়েছে, 13 জন ওকে। আছেন, 13 জনটা দেখে দেখে দিয়ে দুইজনের একটা কনফিউশন ছিল, সেটা আমি আস্ক করেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।